Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। ইতিমধ্যে রাঙা বউয়ের আরাম কেদারায় গল্পের প্রথম পর্ব আপনারা অনেকেই শুনে নিয়েছেন। চলুন তবুও একবার ছোট্ট করে স্মৃতি রোমন্থন করে নেওয়া যাক। শ্বশুর বাড়িতে বউ হয়ে আসে মধ্যবিত্ত বাড়ির ছোট্ট সৌদামিনী। বাপের বাড়ির চালচলনের সাথে যে এদের বিস্তর ফারাক তা সে দিব্যি বোঝে। বউ ভাতের দিন ঘটে যায় এক অনভিপ্রেত ঘটনা। নিজের অতীতের কথাই সে আজ শোনায় তার পুতির বউ নন্দিনীকে। কি সেই ঘটনা? কেন সকলকে ছেড়ে এই মেয়েটাকেই আপন করে নিল আজকের রাঙা বউ তথা সেদিনের সদু? এরপর কি তাই ভাবছেন তো? বলবো, সব বলবো। এর পরের রহস্য উন্মোচন হবে আজকের পর্বে। আগের পর্বের চেয়েও বেশি ভয়ঙ্কর ও রহস্যময় হতে চলেছে আজকের এই পর্ব। তবে গল্প শুরু করার আগে একটাই কথা বলবো, যারা এখনো প্রথম পর্ব শোনেননি তাদের একটাই রিকোয়েস্ট করব, তারা আগে প্রথম পর্ব শুনে নিন, নয়তো এই পর্বের কোনো কিছুই বুঝতে পারবেন না। চলুন তবে বেশি দেরি না করে চটপট শুনে নেওয়া যাক অঙ্কিতা সরকারের লেখা রাঙা বউয়ের আরাম কেদারায় দ্বিতীয় তথা অন্তিম পর্ব। কে রে? কে এলি? পুতবো? কি হয়েছে রে? কিসের আওয়াজ হলো? তুমি কি করে জানলে আমি? পায়ের আওয়াজ ছিল নাকি? তুই যারা কে আসে এই ঘাটের মরার কাছে? কি হয়েছে রে বাইরে? ওই বারমহল যেটা ছিল সেটা যেটুকু টিকে ছিল সেটাও গেছে, পুরো টুকরো টুকরো হয়ে গেছে গো। ঘরের ভিতর এসে ঢোকে নন্দিনী, কিন্তু কথাটা শোনার পরেই উত্তেজিত হয়ে পড়ে রাঙা বউ। হাঁপাতে থাকেন আর প্রচণ্ড ভয়ে ঘেমে যান। চোখ দুটো যেন ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে। নন্দিনী তাড়াতাড়ি এগিয়ে এসে বুকে পিঠে মালিশ করে দেয়। জলের গ্লাস থেকে দু চুমুক জল খেয়ে যেন একটু শান্ত হন রাঙা বউ। তারপর বলেন, শেষ রক্ষে হলো নি। হে ভগবান, ও আসছে। আমি আগে সন্দেহ করেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি পাপ কাউকে ছাড়ে না লো। সে তার কথা রেখেছে। সাবধানে পুতিকে রাখিস লো। রাঙা বউয়ের কথা কিছুই বোধগম্য হচ্ছিল না নন্দিনীর, কিন্তু এক অজানা ভয়ে কেঁপে উঠল সেও। কে আসছে রাঙাবো? আর কিসের পাপ? রাঙা বউ বলতে শুরু করলেন বহু বছর আগেকার এক রক্তাক্ত অধ্যায়, যা পাল্টে দিয়েছিল তাদের সকলের জীবন। বর্দি ওভাবে কাঁদছে কেন? ভাসুর টাউরকে কি সত্যি সত্যি পুলিশ নিয়ে যাবে? কি হয়েছে আমায় বলুন না। শুধু তুমি এখনো অনেক ছোট, সবকিছু তুমি বুঝবে না। ছোট হলে বুঝি বাবা আমার বিয়ে দিত? আপনি বলুন না, আমি ঠিকই বুঝবো। অভিমানী সদু সদ্য পরিচিত স্বামীর সাথে এভাবেই প্রথম বাক্যালাপ শুরু করেছিল, কিন্তু শান্ত গম্ভীর মানুষটি তার একথার জবাব দেননি। স্মিত হেসে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু কৌতূহল সদুর যায়নি। স্বামী বেরিয়ে যাওয়ার পর সে ঘর ছেড়ে বেরিয়ে বারান্দার রেলিং দিয়ে উঁকি মেরে দালানের দিকে তাকায়। বাড়ির সকল পুরুষ মানুষই প্রায় উপস্থিত। না, ভুল হলো, ভাসুর ঠাকুরকে কোথাও দেখতে পেলেন না। সকলেই জটলা করে কি যেন আলোচনায় ব্যস্ত। এমন সময় দেখল বারমহল থেকে কয়েকজন কি যেন ধরাধরি করে নিয়ে আসছে, সাদা চাদরে মোড়া।
দেহটা নিয়ে এসে তারা ঠিক সদু যেখানে দাঁড়িয়েছিল সেই বারান্দার নিচেই রাখল। মুখটা এবার স্পষ্ট দেখতে পেল সদু। নাপিত বউ! ওকে সবাই ধরে ধরে বাইরে নিয়ে এলো কেন? চোখ দুটো বোজা, আর সাদা চাদরে রক্তের ছাপই বা কেন? তাহলে কি নাপিত বউ মরে গেছে নাকি? সদুর 10 বছরের ক্ষুদ্র জীবনে মৃত্যু একবারই দেখেছে সে। তার দূর সম্পর্কের এক খুড়িমা নাকি বাচ্চা বিয়োতে গিয়ে মারা গিয়েছিলেন। নাপিত বউও কি বাচ্চা বিয়োতে গিয়ে মারা গেছে? বর্দি কি এই জন্যই কাঁদছিল? মনে মনে ভাবছে সদু। হতেই পারে। কি সুন্দর দেখতে ছিল নাপিত বউকে, রূপ যেন উথলে উঠছিল। কালই যার সাথে দেখা হলো আজ তাকে মৃত্যুশয্যায় দেখে সদুর চোখে জল ভরে এলো। আরে মেয়েটার স্বামীর এখন কি হবে? বাচ্চাটাই বা কার কাছে বড় হবে? মাকে তো চিনলই নেশে। রাঙা বউ, এখানে ঝুঁকে পড়ে কি দেখছো? পড়ে যাবে তো। চমকে উঠে পিছনে সরে এসে সদু দেখে মুক্তদাসী দাঁড়িয়ে রয়েছে। ও বলে, কিচ্ছুটি না। আচ্ছা, কি হয়েছে এখানে? ও মারা গেল কি করে? কিচ্ছু হয়নি, ঘরে যাও, তোমার বড় বউ ডাকছে। বর্দির নাম শুনে সদু তক্ষুনি ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। মাথা থেকে তখন নাপিতানির কথা উবেই গেছে প্রায়। গিয়ে দাঁড়াতেই বর্দি তাকে হাত ধরে ভেতরে ডেকে নিয়ে গিয়ে দরজা দিয়ে দিলেন। তারপর বিছানায় বসিয়ে হাত দুটো ধরে প্রায় ফিস ফিস করে বললেন, বাইরে পুলিশ দেখলি না কিলো? সদু মাথা দুদিকে নেড়ে নেতিবাচক উত্তর দিল। তারপর জিজ্ঞেস করল, কি হয়েছে বর্দি? কেউ আমায় কেন কিচ্ছুটি বলছো না? আর পুলিশই বা কেন আসবে? তুই তো এখনো ছোট, তাই বলছে নে, পরে সব জানতে পারবি বোন। সকলেই একই কথা কয়ে যাচ্ছে। আমি জ্ঞাত হয়ে বসলুম, যতক্ষণ না কইবে আমি যাবো নিকো। রাঙা বউয়ের এই কীর্তি দেখে শত দুঃখের মাঝেও হেসে ফেললেন বড় বউ। কিন্তু তার হাসির আড়ালে লুকোনো ব্যথা ছোট্ট সদুর চোখ এড়ালো না। সে হাত দুটি চেপে ধরে করুণ গলায় বলল, আচ্ছা বাবা, আচ্ছা বলছি। অতঃপর বড় বউ শুরু করে বলা। এই সব কথা কখনো নিজের ছোট যাকে বলতে হবে সে দুঃস্বপ্নেও ভাবেনি। নিজের স্বামীর পাপের কথা বলতে গিয়ে বুকটা তার যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। মনে হচ্ছিল এর চাইতে তো মরণও শ্রেয় ছিল। এমনিতেই সকাল থেকে এসব ঝামেলার মধ্যে দিয়ে যেতে যেতে কখন যে বেলা গড়িয়ে গিয়েছিল তা রায়বাড়ির কারোরই খেয়াল ছিল না। বরাবর ঘড়ির কাঁটা ধরে নিয়ম মেনে চলা দর্পনারায়ণের আজ আর সময়ের জ্ঞান ছিল না। নাওয়া খাওয়া তো দূরের কথা। সদু যখন বড় বউয়ের কাছে গেল তখন পরন্ত বিকেল। বড় বউ যা বলল তার মর্মার্থ দাঁড়ায়, কুসুম হলো রায়বাড়ির বারমহলের মেয়ে মানুষ। আরো অনেক মেয়ে মানুষের মতোই সেও সেখানেই থাকে। আজ প্রায় 8 বছর হতে চলল। বয়সে সবচাইতে ছোট হলেও রূপ, ছলাকলা, নাচ গানে সকলের চেয়ে এগিয়ে সে। জমিদার দর্পনারায়ণ বড় পুত্রের বিয়ে উপলক্ষে বেনারস থেকে পিয়ারিবাইকে বায়না করে নিয়ে এসেছিলেন। তারই কন্যা এই কুসুম। তখন কুসুমের বয়স ছিল 9 বছর, কিন্তু তার গানের গলায় মুগ্ধ হয়েছিল সকলেই। তাই পিয়ারিবাই সেদিন চলে গেলেও কুসুম রয়ে গেল এখানেই। আশ্চর্য ব্যাপার, এইটুকু মেয়েকে ছেড়ে মা চলেও গেল, অথচ এক ফোঁটা চোখের জলও বেরোলো না তার। কঠিন শুষ্ক চোখে সে তানপুরা নিয়ে গলা সাধতে বসে গেল। মেয়েটা বোধ করি সেদিনই বড় হয়ে গেল, নিজের ভবিষ্যৎ সম্পর্কে সব বুঝে গেল। একদিনের জন্যেও মায়ের জন্য কান্নাকাটি করেনি সে। তার যখন 12 বছর বয়স হলো তখন বারমহলের অন্যান্য মহিলারাই নথ তরণী অনুষ্ঠানের আয়োজন করল। তার কুমারিত্ব ঘোচালেন দর্পনারায়ণের বড় পুত্র প্রতাপ নারায়ণ। সেই থেকে তার অধিকাংশ রাত কাটত বারমহলের কুসুমবাইয়ের ঘরে, তার বিছানায়। বড় বউয়ের সংসার ভেসে গেল।
শত কান্নাকাটি, অনুরোধ, উপরোধ কিছুই আটকাতে পারল না তাকে। নিজেকে আয়নায় তাকিয়ে তাকিয়ে দেখতো বড় বউ, প্রতিবিম্বকে জিজ্ঞেস করত, ওই ওই কুসুমের কাছে এমন কি আছে যা আমার কাছে নেই? একদিন তাই কুসুমকে দেখার লোভ সামলাতে না পেরেই চলে গেল সে বারমহলে। কিন্তু কুসুমের ওই আগুন ঝরানো রূপের সামনে দাঁড়িয়ে চোখের পলক পড়ছিল না তার। সে নিজেই একজন মেয়ে হয়ে ওভাবে তাকিয়ে আছে। পুরুষ মানুষের আর দোষ কি? নিজেকে বড় দিনহীন মনে হচ্ছিল বড় বউয়ের। কুসুমের রূপের দেমাকে পা পড়ে না মাটিতে। গিরিবালা তাকে অভিশাপ দিয়ে এসেছিল, যে রূপের অহংকারে তোর মাটিতে পা পড়ে নে, যে রূপ নিয়ে তুই অন্যের সংসার ভাঙিস, একদিন সেই রূপ তোর কাল হবে। এই রূপ নিয়ে প্রতিদিন তুই আফসোস করবি। এই অভিশাপকে অভাগী নারীর নিষ্ফল আক্রোশ মনে করে ফুৎকারে তা উড়িয়ে দিয়েছিল কুসুম। নিজের রূপের ক্ষমতা দেখিয়েছিল বারমহলের সকলকে। আরও ছলা কলায় ভুলিয়ে দিয়েছিল প্রতাপ নারায়ণকে। আর তিনি তাকে আরও বহু মূল্যবান গয়নায় মুড়িয়ে দিয়েছিলেন। এমনও সময় গেছে 7 দিন 7 রাত গিরিবালা স্বামীর মুখ দর্শন করতে পারেনি। কিন্তু সতী সাবিত্রীর অভিশাপ সত্যি হল। একদিন সত্যি নিজের রূপকে নিজের সবচেয়ে বড় শত্রু মনে হলো তার। কিভাবে? দেমাকি কুসুমের মনেও বসন্তের ছোঁয়া লাগলো। ঝাঁঝা রোদ ভরা দুপুরে কোকিলের ডাক শুনে সেও আনমনা হতে লাগলো। কোনো কাজে আর তার মন বসে না। সাজতে ভালো লাগে না, চুল বাঁধতেও অরুচি। তার মনে তখন একজনেরই আনাগোনা, সে হলো প্রতাপ নারায়ণের ভাই দর্পনারায়ণের ছোট পুত্র বজ্রনারায়ণ। তাকে দেখেই কুসুম ভুলল তার জাগতিক সমস্ত চেতনা। তাকেই নিজের মনের মন্দিরের অধিষ্ঠাতা বানালো। তাকেই মনে মনে মালা পরিয়ে পুজো করল। কিন্তু যার জন্য এত কিছু, তাকে যে ধরা ছোঁয়া যায় না, সে যে অন্য জগতের বাসিন্দা। তার কাছে ভগবান হল দেশমাতৃকা, যার জন্য সে নিজের জীবনকেও উৎসর্গ করেছে। এমন এক নিবেদিত প্রাণ দেশপ্রেমিক, যাকে তার জন্মদাত্রী মা ঘরে ফেরাতে পারেননি, কুসুমের মতো এক সামান্য বারমহলের নারী যে তার মন পাবে না, সে আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু কুসুমের তাকে ঘিরে উন্মাদনা ধীরে ধীরে বেড়েই চলল। সব জেনেও তার প্রতি দুর্নিবার আকর্ষণ কিছুমাত্র কম হলো না তার। পতঙ্গ যেমন প্রজ্বলিত আলোক শিখার দিকে মৃত্যু উপেক্ষা করে ধেয়ে যায়, কুসুমেরও হলো সেই দশা। তাকে একবার দেখে চক্ষু সার্থক করার জন্য সে যে কত গভীর রাত অবধি বারমহলের জানালা দিয়ে প্রধান ফটকের দিকে চেয়ে বসে থেকেছে তারই অত্যা নেই। রাত্রি জেগে তার চোখের কোণে কালি পড়েছে, আর তাই দেখে প্রতাপ নারায়ণ চিন্তায় অস্থির হয়েছেন। বেশি দিন নয়, এই 7-8 মাস আগের ঘটনা এসব। ফলে কুসুম প্রতাপ নারায়ণকে অবজ্ঞা করতে শুরু করে দিল। প্রায় দিনই মাথা ধরার ছুতোয় ফিরিয়ে দিত তার বড়বাবুকে। দিনের পর দিন উপসী থাকার ফলে প্রতাপ নারায়ণের একদিন নজর পড়ে পালঙ্কে তার পাশে ঘুমোনো ডাগর সদ্য যুবতী লাউডগার মতো শরীর সম্পন্ন তার বিবাহিতা স্ত্রীর দিকে। এতদিন পর ঠাকুর মুখ তুলে চেয়েছেন মনে করে গিরিবালা তার গচ্ছিত সম্পদ তুলে দিল স্বামীর হাতে, যার ফলস্বরূপ তার আজকের এই মাতৃত্বের আস্বাদন। কিন্তু প্রতাপ নারায়ণের মনে প্রাণে অশান্তি বিরাজ করতে থাকে। কুসুমের প্রতি সন্দেহে মনটা ভারী হয়ে ওঠে। ওদিকে কুসুমও দিন দিন দুঃসাহসী হয়ে ওঠে। যা থাকে কপালে তাই হবে, কিন্তু এভাবে একা একা গুমড়ে মরবে না সে। তাকে মনের কথা খুলে বলতেই হবে। বাইরের মেয়ে ছেলের আবার লজ্জা কিসের? সেই মতো একদিন রাত 2 প্রহরে বজ্রনারায়ণ যখন প্রধান ফটক ঠেলে দালানে পা রাখল, কুসুম আর দেরি না করে একেবারে বারমহল থেকে বেরিয়ে এসে তার মুখোমুখি দাঁড়ালো। চাঁদের রূপলি আলোয় সেই মায়াবী মুখ দর্শন করে একবারের জন্য হলেও বজ্র কেঁপে উঠেছিল। এই কথা সে অস্বীকার করে না, কিন্তু শুধু সেই মুহূর্ত মাত্র। তারপরই নিজেকে সামলে নিয়েছিল। জিজ্ঞাসু দৃষ্টিতে কুসুমের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেছিল,
আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি? আপনি কি কোনো বিপদে পড়েছেন? বিপদ? হ্যাঁ, বিপদই তো। আপনাকে দেখলেই কেমন তারা পাগল পাগল লাগে, সব ভুলে যাই। এই বিপদ ছাড়া আর কি বলুন তো চোর সাহেব? আমার মন পেরান সব যে আপনার কাছে খুইয়ে বসে আছি। আমায় গ্রহণ করুন দয়া করে। এই এই কুসুম অভাগীকে আপনার চরণে স্থান দিন চোর সাহেব, স্থান দিন। কি নাম বললে তোমার? কুসুম? দেখো কুসুম, সংসার ধর্ম আমার জন্য নয়, আমি দেশ মাতার জন্য নিবেদিত প্রাণ। তাই এসব অনুরোধ আমাকে করো না। যদি তুমি দেশকে স্বাধীন করার কাজে ব্রতী হতে চাও, তাহলে অবশ্যই আমাকে পাশে পাবে। কুসুম প্রকৃত অর্থে একজন নিরক্ষর নারী। দেশ স্বাধীন আর পরাধীনের মধ্যে কি পার্থক্য সে বোঝে না। বজ্রের বলা কথাগুলো পুরো মানে বুঝতে না পারলেও এটুকু বুঝল সে এনার কথা মেনে চললেই এনার কাছে থাকতে পারবে। তাই দ্বিতীয় প্রশ্ন না করেই সে রাজি হয়ে গেল। বজ্র যখন যেমনভাবে তার কাছে অর্থ সাহায্য চেয়েছে সে দিয়ে গেছে। নিজের প্রাণাধিক প্রিয় সব গয়না নির্দ্বিধায় তুলে দিয়েছে বজ্রের হাতে, শুধু কিছু সময়ের জন্য তার সঙ্গ লাভের লোভে। কিন্তু এই সুখ তার কপালে বেশি দিন সইল না। ধরা পড়ল প্রতাপ নারায়ণের চোখেই। নিজের ভাইকে চক্ষু লজ্জার খাতিরে কিছু বলতে পারলেন না, তাই সব রাগ গিয়ে পড়ল কুসুমের ওপর। তার মনে হলো, সাহস তো কম নয় কুসুমের। নষ্ট মেয়ে মানুষ হাত বাড়িয়েছে আমার ভাইয়ের দিকে। ছাড়ব না আমি। ও, এই কারণেই কুসুম আমার থেকে মাথা ব্যথা আর শরীর খারাপের বাহানায় দূরে সরে থাকতো। ছাড়ব না আমি মাগিকে, ছাড়ব না। যুক্তিগতভাবে কথাটা ঠিক, কিন্তু কুসুমের মনের অতল ভালোবাসার কথা তিনি জানতে পারলেন না। তিনি মনে করলেন দুই ভাইকেই নিজের চরণে এনে ফেলতে চায় কুসুম। শীঘ্রই কথা কানে উঠল দর্পনারায়ণের। শুরু হলো বজ্রের বিয়ের তোড়জোড়। এবারে আর তার কোনো বারণই ধোপে টিকল না। কুসুমকে শাস্তি দিতেই প্রতাপ নারায়ণের যাতায়াত শুরু হলো কুসুমের ঘরে। এখন আর তার কোনো অজুহাতই ধোপে টিকল না। প্রতিদিন চাবুকের ঘায়ে তার ফুলের মতো কোমল শরীরটাকে ক্ষতবিক্ষত করেই তৃপ্তি আসত তার। আর কুসুম মরা দেহের মতো সব কিছুই সহ্য করত। তার মনে হলো বজ্রনারায়ণ তাকে ঠকালেন। শুধুমাত্র তার মতো বাজারি মেয়ের সাথে সংসার করা যায় না বলেই ঝুড়ি ঝুড়ি মিথ্যের আশ্রয় নিলেন। বোকা কুসুম ভালোবাসায় অন্ধ হয়ে সব খোয়ালো। রাঙা বউয়ের বাড়িতে প্রবেশের পরের দিনই তাই সে চলে এসেছিল নিজের কৌতূহল নিরসন করতে। কিন্তু তাতেও তার শেষ রক্ষা হয়নি। নাপিতানির পরিচয় দিয়ে রাঙা বউর কাছে এলেও ধরা পড়ে গেল গিরিবালার কাছে। সমস্ত কথা শুনে দর্পনারায়ণ নির্দেশ দিলেন সেদিন সন্ধ্যায় মনোরঞ্জনের দায়িত্ব শুধুই কুসুমের। যাকে প্রতাপ নারায়ণ নিজের রক্ষিতা করে রেখেছিলেন, যাকে লোক সমক্ষে আসতেই দিতেন না, তাকেই দর্পনারায়ণ ভরা বাজারে নামিয়ে আনলেন। এও বলে দিলেন কেউ যদি একা তাকে নিয়ে মনোরঞ্জন করতে চান, বারমহলে তার ব্যবস্থাও করা আছে। সব শুনে কুসুম শুধু মনে মনে হেসেছিল। কি ভাবছে ওরা? কুসুমের খুব একটা শাস্তির ব্যবস্থা করে দেয়া হলো। কিন্তু কুসুম তো সেই কবে থেকে শাস্তি পাচ্ছে। নিজের প্রাণ পুরুষকে চোখের সামনে অন্যের হতে দেখাটাই কি যথেষ্ট শাস্তি নয়? কয়েকটা লোকের মনোরঞ্জন তো এর কাছে কিছুই নয়। প্রতাপ নারায়ণের এ ব্যবস্থা মনঃপূত হয়নি। তিনি ভাবতেও পারেন না তার রক্ষিতাকে অন্য কেউ স্পর্শ করবে। কিন্তু পিতার মুখের ওপর কথা বলার মতো ঔদ্ধত্য এখনো হয়নি তার। তাই নিজের ঘরে স্ত্রীর পাশেই শুয়ে সে রাত কাটাতে চেয়েছিলেন। কিন্তু মাঝরাতে গিরিবালা যখন জানালো সে অন্তঃসত্ত্বা, তখন খুশি হওয়ার বদলে বিরক্তিতে ছেয়ে গেল তার মন। পালঙ্ক ছেড়ে উঠে ওই রাতেই গেলেন কুসুমের কাছে। অতিথিরা তখন সবাই ক্লান্ত হয়ে ঘুমে আচ্ছন্ন। কুসুম সবে শেষ বাবুকে বিদায় জানিয়ে ঠান্ডা খাবার খেতে বসেছিল।
এমন সময় দরজা ঠেলে ঘরে ঢুকলেন প্রতাপ নারায়ণ। পদাঘাত করে ফেলে দিলেন আহার। তারপর বাকি রাত ধরে চলল পাশবিক অত্যাচার। ক্লান্ত, ক্ষুধার্ত, অবসন্ন কুসুম অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই ভোরবেলাতে প্রাণবায়ু ত্যাগ করল। মরে গিয়ে বাঁচল সে। রাঙা বউয়ের কাছে কুসুমের গল্প শুনেও তার মর্মান্তিক পরিণতির কথা শুনে ভয় কেঁপে উঠল নন্দিনী। তার হাত ঠান্ডা হয়ে গেছে। কোনো রকমের শুকনো গলায় বলল, তারপর? রায়বাড়ির এই কালো ইতিহাস শুনে আর না দেখায় কিশোরীর জন্য মমতায় মন ভার হয়ে গেল নন্দিনীর। ওইটুকু মেয়েকে কত কষ্ট পেতে হয়েছে শুধুমাত্র ভালোবাসার অপরাধে। নন্দিনীর নিজের কথা মনে হলো, সেও তো বিষানকে ভালোবেসেই পড়ে আছে এখানে। রাঙাবু বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। নন্দিনীর মনে হলো কথা বলে ক্লান্ত সে, তাই জগ থেকে গ্লাসে কিছুটা জল নিয়ে খাইয়ে দিলেন তাকে। তারপর আবার বলল, ও রাঙা বউ, বলো না, তারপর কি হলো? বকে বকে কানের মাথা খেয়ে নিল গো। যা তো, যা এখান থেকে। আর বকতে পারি না। আজ উনি আসবেন। কতদিন পর মন খুলে পেরান দিয়ে ঝগড়া করব, দুটো সুখ দুঃখের কথা কইব। তুই যা। নন্দিনী আর ঘাটায় না তাকে। এখন একটু বিশ্রাম দরকার রাঙা বউয়ের। রাত কত হলো কে জানে। কেউ তাকে ডাকলো না রান্নার জন্য। রাঙা বউয়ের ঘরে তো সেই গ্র্যান্ডফাদার ক্লকটা দুদিন বন্ধ। উঠে বাইরে বেরিয়ে আসার আগে পিছন থেকে তার গলার আওয়াজ শুনতে পেল, আমায় পালঙ্কে শুইয়ে দিয়ে যা। তিনি এসে তো এখানেই বসবেন। নন্দিনী আদেশ পালন করে বাইরে বেরিয়ে রান্নাঘরের দিকে গেল। গোটা বাড়ি যেন একটা অন্ধকারের চাদরে মুড়ে রেখেছে কেউ। একটা সময় রায়বাড়িতে বড় বড় ঝাড় লণ্ঠন জ্বলত। আজ বিদ্যুতের বিল বাঁচাতে প্রয়োজন ছাড়া আলোই জ্বালানো হয় না। সারা বাড়িতে কোথাও কেউ নেই। নিজের নিঃশ্বাসের শব্দ কানে আসতে লাগলো নন্দিনীর। ফোনটা আজ সাথে করে আনেনি সে। রান্নাঘরে যাওয়ার আগে সিঁড়ির আলোটা জ্বালিয়ে নিল, কিন্তু শুধু সুইচের খট করে শব্দটাই কানে এলো, আলো জ্বলল না। ওহো, আলোটা কেটে গেছে। কোনো রকমে আন্দাজ করে করে রান্নাঘরে গিয়ে দেখলো খাবার সব ঢাকা দেওয়া। ও রাঙাবউ আর নিজের খাবার গুছিয়ে নিল। রাঙাবউকে খাইয়ে আমিও না হয় ওই ঘরেই খেয়ে নেব। কিন্তু কিন্তু আজ আমাকে কেউ ডাকলো না কেন? এরকম তো কখনো হয় না। আচ্ছা, বিষানের খাবারটা কি নিয়ে যাব? না না, থাক, আর তো আজ করার দরকার নেই। চোয়াল শক্ত হয়ে উঠল নন্দিনীর। রান্নাঘরের দরজা আটকে সিঁড়ি দিয়ে নেমে আসতে লাগলো নন্দিনী। আকাশে আজ পূর্ণিমার চাঁদ, চারিদিক আলো মাখিয়ে দিয়েছে, তাই কৃত্রিম আলোর অভাব বোধ হচ্ছে না। বারান্দার আলো জ্বালিয়ে চলল কোণে রাঙা বউয়ের ঘরের দিকে, কিন্তু ঘরের দরজার কাছে গিয়ে পা আটকে গেল ওর। রাঙা বউ কথা বলছে, কিন্তু অপরজনের গলা শুনতে পেল না নন্দিনী। এতদিনে তোমার আসার সময় হলো? কিসে এত ব্যস্ত তুমি? সদুর কথা কি একবারও মনে পড়লো না গো? কত কথা জমে আছে, সব কি আর মনে থাকে আগের মতো? রাঙা বউ কি ভুল বকছে? আজকাল হ্যালোসিনেট করছে, নাকি সত্যি কেউ আছে ওই ঘরে? সাহস করে ঘরের দরজার একদম সামনে গিয়ে দাঁড়ালো সে। রাঙাবউ দেখতে পায়নি তাকে, কিন্তু নন্দিনী দেখল। আরামকে দাঁড়ায় বসে একটা আবছা অবয়ব, কেমন ধোঁয়া ধোঁয়া, ধুতি পাঞ্জাবি পরা, মাটির সাথে পা গেঁথে গেল ওর, পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। একসময় রাঙাবউ মুখ তুলে তাকালো, ফোঁকলা মুখে হাসির আভাস। ওকে দেখে বলল, বুঝবো আয়, আমি কইছিলাম ওনাকে এক্ষুনি তুই আসবি। মুখজামটা খেয়েও তো তোর
শিক্ষে হয়নি কো, তবু খাবার ওষুধ দিতে আসবি। কই আয়, ঘরে আয়। ভারী পা আর ভারী শরীরটাকে কোনো রকমে টেনে ঘরে নিয়ে এলো নন্দিনী। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না ওর। রাঙাবু আরামকে দ্বারায় সেই অবয়বকে উদ্দেশ্য করে বললেন, তোমার বড় পুতি, কি যেন নাম? যাগে, তার বউ ভারী ভালো মেয়ে। কেউ তো এই ঘাটের মরার কাছে আর আসে না, ওই সব করে। আমার আর ভালো লাগে না বাঁচতে। নিয়ে চলো তুমি আমায়, আজই নিয়ে চলো। রাঙাবু! বিস্ময়াবিষ্ট নন্দিনীর গলা থেকে আর কোনো শব্দ বেরোলো না। ও কোনো রকমে খাবারের থালাটা টেবিলের ওপর নামিয়ে রেখেই পাশের একটা চেয়ারে ধপ করে বসে পড়ল। প্রচণ্ড ভয় করছে ওর। এতদিন গল্পের কল্পকাহিনীকে নিজের চোখে দেখে নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। রাঙাবু বলল, ও কি অমন হাঁপাচ্ছিস কেন? ভয় পাচ্ছিস কেন? অমন করিস না, পেটেরটার ক্ষতি হবে যে। নন্দিনীর খুব জল তেষ্টা পাচ্ছিল, কিন্তু হাত বাড়িয়ে যে জল নেবে সে শক্তিটুকু আর অবশিষ্ট ছিল না। ওর অবস্থা দেখেই রাঙাবু বলে উঠল, তুমি বরং এখন যাও বাপু, এ ছুরি যে ভয়েই মলো। একে ঠিক করতে না পারলে পেটেরটা বাঁচবে না। সেই ছায়াময় অবয়ব মিলিয়ে গেল আস্তে আস্তে। নন্দিনী দর দর করে ঘামতে লাগলো। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। রাঙাবউয়ের বিছানার পায়ের কাছে একটা বেড সুইচ আছে। ঘষতে ঘষতে পায়ের কাছে গিয়ে ঠক করে সুইচ অন করলো রাঙাবউ। অন্ধকার ঘরটা একরাশ আলোয় ভরে উঠল। আলো দেখে হতভম্ব নন্দিনী ফুঁপিয়ে কেঁদে উঠল। রাঙাবউ আদর করে কাছে ডাকলেন, ভয় পেয়েছিস নাকি লো? আচ্ছা, ভয় পেলে কেন? সে কি তোর কোনো ক্ষতি করতো? নন্দিনীর কান্নার বেগ আরো তীব্র হলো। ও চেয়ার থেকে উঠে ছুটে গিয়ে রাঙাবউকে জড়িয়ে ধরে। রাঙাবউ ওর পিঠে আলতো করে হাত বোলাতে বোলাতে বললেন, আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি আমি হতে দেব না। এই সব কিছু আমি তোর পেটেরটার নামে করে যাব। তুই কিচ্ছু ভাবিস না লো। নন্দিনী এবার একটু শান্ত হয়ে বড় বড় চোখ মেলে তাকায়। রাঙাবউ আবার হেসে বলেন, আমার আর খিদে নেই গো আজ, তুই খা। খেতে খেতে সব কথা শোন, আর আজ রাতে আমার কাছেই ঘুমোস, কেমন? নন্দিনী খাবারের থালাটা নিয়ে রাঙাবউয়ের গা ঘেঁষে বসল। রাঙাবউ আবার ফিরে গেলেন তার ফেলে আসা অতীতে। সেদিনও বর্দির সাথে কথা বলতে বলতে এমনই রাত হয়ে গিয়েছিল। তুলসীতলায় বাতি দেওয়া হয়নি, ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপও জ্বলেনি। মুক্তদাসী বারবার ডেকে ফিরে গেছে। এমন সময় আবির্ভাব হলো রায়গিন্নির। এত বড় ঘটনায় সাময়িক ভেঙে পড়লেও সামলে নিয়েছেন নিজেকে। অবশ্য তার অন্য কারণও আছে, সে কথায় পরে আসছি। উনি ঘরে এসে দাপটের সাথে বললেন, তা বাচ্চারা, এই যে ভূতের মতন অন্ধকার করে রেখে গল্প গাছা করলে তোমাদের পেট হয়তো ভরবে, কিন্তু এই রাবণের গুষ্টি ওরই মটরকে থাকবে। বড় বউ, এতকাল হয়ে গেল, আক্কেল তোমার আর হবে না। দুজনেই অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। উনি দুজনের ওপর আরেকবার চোখ বুলিয়ে নিয়ে বললেন, চলো, সুমামির জন্য রান্না করতে হবে তো, রাঙা বউকেও নিয়ে চলো। রায়গিন্নি বেরিয়ে যেতেই বড় বউ সদুর হাত ধরে রান্নাঘরে নিয়ে গেল। যেতে যেতে বলল, শাশুড়ি মা জানেন যে আমি পোয়াতি, তবে এখন আর চিন্তা নেই। উনি বলেছেন এবার থেকে উনি আমার আঁচল ধরা হয়েই থাকবেন। যে ডাইনির জন্য আমাকে ছেড়ে গিয়েছিলেন সেই পথের কাঁটা তো দূর হয়েই গেছে। কুসুমের মুখে আগুন কে দিল বর্দি? দূর পাগলি, ওদের আবার মুখে আগুন হয় না কিলো। 7 জনের আত্মীষ্ট মেয়ে মানুষ,
কে তাকে ছুঁয়ে পাপ বাড়াবে? শুধু সম্মতি জানালো। সে এতটাই ছোট যে তার মাথায় এটা এলো না কুসুম যখন বেঁচে ছিল তখন তাকে ছুঁলে পাপ হতো না, তার উপর অত্যাচার করাটা অন্যায় ছিল না, তাকে সাতঘাটের উচ্ছিষ্ট বানালো কে? এসব প্রশ্ন তার মনে উদয় হয়নি যদিও। সেদিনের মতো রান্না সেরে খেয়ে দিয়ে তারা যে যার ঘরে ঘুমোতে চলে যায়। রাতে তাদের প্রত্যেকের ঘরে স্বামীরা এসেছিল গভীর রাতে। শুধু ঘুমিয়ে পড়েছিল। সে ঘুম তার ভেঙেছিল পরদিন ভোরে পাখিদের কিচিরমিচির আওয়াজে। পালঙ্কের উপর উঠে বসেও তার নিজের স্বামীর কথা মনে পড়ল না। চোখ ডলতে ডলতেই চোখ পড়ল আরাম কেদারায় বসে থাকা স্বামীর দিকে। ধর্ম করে নামতে গিয়ে ঘুমটাটা খসে পড়ল মাথা থেকে। তা নিয়ে যদিও তার কোনো ভ্রুক্ষেপ নেই, স্বামীকে প্রশ্ন করল, আপনি কখন এলেন? রাতে খেয়েছেন? এসে আমার ডাকলেন না কেন? তুমি ঘুমোচ্ছিলে তো শুধু, তাই ডাকিনি। তোমার ফুলের মতন মুখের দিকে তাকিয়েছিলাম। আলতো করে হেসে জবাব দিলেন তিনি। শুধু লজ্জা পেয়ে মাথায় ঘুমটাটা টেনে বলল, আমি যাই, হাত মুখ ধুয়ে রান্না চাপাই বরং। শুধু যেতে উদ্যত হতেই বজ্র তার হাত ধরে আটকে দাঁড়ালো। তারপর বলল, আরে এত সকালে তো রান্নাঘরে যাও না তুমি? বামন দিদি আছে তো রান্না করার জন্য। তুমি একটু বসো আমার কাছে, আমার সাথে দুটো কথা বলো। ওমা, এই সাত সকালে বুঝি সব কাজ ফেলে গপ্প করার সময়? মা জানতে পারলে খুব বকা দেবেন। আচ্ছা আচ্ছা, মায়ের সাথে আমি কথা বলে নেব। আগে তুমি বলো তো, তুমি লিখতে পড়তে জানো? লেখাপড়ার কথা শুনে শুধু জিভ কেটে কান ধরে বলল, ছি ছি ছি, এ কি কথা হয়েছে গো? হিন্দু ঘরে মেয়ে বউরা লেখাপড়া শিখলে বেদবা হয়, এসব কথা শোনা পাপ। আপনি জানেন নে গো? শোনো শুধু, লেখাপড়া শেখা কোনো পাপ কাজ নয় একদমই। মা সরস্বতী তো বিদ্যার দেবী, তাঁর কাছে আলাদা করে ছেলে মেয়ে হয় না। আচ্ছা, তুমি রামমোহন রায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছ? শুনেছি গো শুনেছি। কোথাকার কোন খ্যাপা লোক বেদবাদের বিয়ে দিচ্ছে, লেখাপড়া শিখতে কইছেন। আপনিও কি তার পাল্লায় পড়লেন? সদুর কথা শুনে মনটা বেশ খারাপ হয়ে গেল বজ্রের। সে শিক্ষিত, যুব সমাজের প্রতিনিধি, তার স্ত্রীর কিনা অক্ষর জ্ঞান নেই। সে লেখাপড়াকে পাপ মনে করে, বিদ্যাসাগরকে খ্যাপা বলে। হায় রে, এদের জন্যই কিনা এনারা এত লড়াই করছেন। সব কি তবে পণ্ডশ্রম হচ্ছে? না, এদের চিন্তাধারা মুক্ত করতেই হবে। আর কতদিন পর্দার আড়ালে থাকবে? এদেরকেও এগিয়ে আসতে হবে। যে দেশের মেয়েরাই পিছিয়ে আছে, সেই দেশে স্বাধীনতা আসবে কি করে? আসলেও তাকে ধরে রাখা যাবে? পরিবর্তন দরকার। তাই বজ্রের মতো মানুষকেই এগিয়ে আসতে হবে। চুপ করো শুধু, কাকে খ্যাপা বলছো জানো? ওই মানুষটা মেয়েদের জন্য প্রাণপাত করেছেন। আমি আর কোনো কথা শুনতে চাই না। কাল থেকে ভোরে উঠে তুমি আর বৌঠান পড়তে বসবে। বৌঠানের সাথে আমি কথা বলবো। জুতো মশমশিয়ে চলে যায় বজ্র। আর এদিকে সদুর চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ছে। কি বাপ খেয়ালে মাতলেন উনি? কি করে নিস্তার পাবো এর থেকে? কাকে গিয়ে বলবো? বর থেকে? কিন্তু এত সকালে তো ভাসুর ঠাকুরও রয়েছেন ঘরে। তাহলে কি বেলার দিকে যাব? বেলার দিকে আর সদুকে যেতে হলো না। তার আগে বর্দি নিজেই এলেন তার কাছে। গম্ভীর মুখে বললেন, ঠাকুরপো তোমাকে কিছু কয়েছেন? সদু চুপ করে থাকে। বর্দি মনে হয় রাগ করেছেন। এখন যদি শ্বশুর মশাইকে বলে দেন। উত্তর না পেয়ে বর্দি বলে, আমি কাল থেকে লেখাপড়া শিখতে আসব, আর তুমিও আসবে। মেয়ে মানুষ বলে কি বিদ্যে থাকতে নেই গো? কতদিন পড়ে পড়ে মার খাবো। তুমি জানো কুসুমের কি হয়েছে? সদুকে ঘাড় নাড়তে দেখে জোরে বলে ওঠে, কিচ্ছু জানো নে।
কুসুমের মরাকে বারমহলে তার ঘরের দেওয়ালে পুঁতে দিয়েছে। অন্য মাগিরা সেখানে থাকবেন নে কয়েছে। মানলাম সে নষ্ট মেয়ে মানুষ, তাই বলে মরার পর আগুনটুকু পাবে নে? কাল আমি মরলে আমাকেও যদি এরকম করে, কি বিশ্বাস? তার চেয়ে মনে যা স্বাদ আছে সব পূরণ করব। বর্দির কথা শুনে অবাক হয়ে যায় সদু। এক রাতে এত পরিবর্তন! তবু সাহস করে বলেই ফেলে সদু, কিন্তু মেয়ে মানুষ লেখাপড়া শিখলে যে বেদবা হয়। কোন শাস্ত্রে লেখা আছে কও? কোথাও ওইসব লেখা নেই। ঠাকুরপো কয়েছেন আমায়, কালতে তুমি আমি দুজনেই পড়তে বসবো। এখন তো আর আমার বেশি কাজ নেই গো। কাল রাতে কোথায় ছিলে? ঘরে শুতে এলে না যে? ব্যস্ত হাতে কাঁচা শুকনো জামা কাপড় ভাঁজ করতে থাকা নন্দিনীকে প্রশ্ন করল বিষান। কিন্তু নন্দিনী মুহূর্তের জন্যেও হাতের কাজ থামালো না, উত্তরও দিল না কোনো। বিষান আবার চিবিয়ে চিবিয়ে জিজ্ঞেস করল, কি হলো? কথা কানে যাচ্ছে না? উত্তর দিচ্ছ না যে? কোথায় ছিলে কাল রাতে? নন্দিনী এবারেও চুপ করেই থাকে। ভাঁজ করা কাপড়গুলো আলনাতে গুছিয়ে রাখতে যায় বিষানের পাশ দিয়েই। নন্দিনীর এই অবজ্ঞা সহ্য হলো না বিষানের। ও হাতটা তুলে ওকে মারতে যাবে, ঠিক তখনই ক্ষিপ্রতার সঙ্গে নন্দিনী ওর হাত ধরে জ্বলন্ত দৃষ্টিতে তাকায়। বিস্ময়ে কিছুক্ষণের জন্য থম মেরে যায় বিষান। এমন সময় বাইরে থেকে কেউ জানায় দুজন লোক বিষানকে খুঁজতে এসেছে। এই ভর দুপুরবেলা এর আগে বিষানকে কেউ খুঁজতে আসেনি বলেই নন্দিনীর মনে সন্দেহ উঁকি দেয়। ও হাতটা না ছেড়েই জিজ্ঞেস করে, এই দুপুরবেলা তোমায় কে খুঁজতে এসছে? তার কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? আচ্ছা, আমায় ঘুরে আসতে দে, তারপর তোর ব্যবস্থা করছি আমি। বলল বটে বিষান কথাগুলো, কিন্তু গলায় সে জোর নেই। নিজের কানে সেটা কেমন বিসদৃশ ঠেকল। তাড়াতাড়ি হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গেল। নন্দিনী ওর পিছন পিছন ঘর থেকে বেরিয়ে এলো, কিন্তু সামনে গেল না, আড়াল থেকেই নজর করতে লাগলো। লোক দুটোকে নিয়ে বিষান নিজের বাবা মায়ের ঘরে গেল। সেখানে আগে থেকেই বাড়ির অনেকেই উপস্থিত ছিল। যারা ছিল না তারাও একে একে এলো। বিতানার দীপশিখাও উপস্থিত হলো। সবাই এই ষড়যন্ত্রে আছে। কেউ চায় না এই বাড়ি টিকে থাকুক। নিজেদের জন্মভিটে যেখানে জন্মালো, বড় হলো, শৈশব কাটলো, তার উপর এতটুকু টান নেই। এ কেমন সন্তানেরা? মন খারাপ করে নন্দিনী রাঙা বউয়ের ঘরে গেল। উনি আরাম কেদারায় চোখ বুজে শুয়েছিলেন। ঘুমোচ্ছেন ভেবে নন্দিনী ফিরে আসতে গেল, আর তখনই ঘুম ভেঙে উনি বললেন, কি কথা কইতে এসেছিস? না কই ফিরে যাচ্ছিস যে? কিছু না, কোনো কাজ ছিল না, তাই গল্প করতে এসেছিলাম আর কি। তুমি ঘুমাও। ওভাবে তো আমার চোখকে ফাঁকি দিতে পারবি নি। এমনি এমনি কি আর চুল সাদা হয়েছিল? বল বল, মন খারাপ কেন? রাঙা বউ, ওই ঘরে প্রমোটার এসছে। বোধহয় রায়বাড়িকে আর বাঁচাতে পারলাম না গো। প্রমোটারের নাম শুনে সোজা হয়ে বসার চেষ্টা করেন বৃদ্ধা। নন্দিনী এসে ধরে ফেলে তাকে, পিঠে দুটো বালিশ দিয়ে সোজা করে বসিয়ে দিল। রাঙাবু কাঁপা কাঁপা গলায় বলে ওঠেন, কি হয়েছে বল দিনি? প্রমোটার আবার কে? সে এসে তো হয়েছেটা কি? রাঙাবু, তোমার মনে আছে ওই কদিন আগে তোমার পুতির সাথে একজন বন্ধু মাঝে মধ্যে এই বাড়িতে আসতো? হ্যাঁ, ওই তোমার সাথে গল্প করতো, কত এবারের প্রশংসা করতো। ব্যাকুল হয়ে কথাগুলো বলে নন্দিনী। রাঙা বউয়ের মুখের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তার ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা দৃষ্টি দেখে সহজেই অনুমান করা যায় কিছুই আর তার মনে নেই। সবই ভুলে গিয়েছেন। হতাশ হলো নন্দিনী, কিন্তু রাঙা বউ বললেন, কি সবচেয়ে কইছিস? মাথা মুন্ডু কিছুই তো বুঝছি না। যা হোক,
তুই অত পরপুরুষের সামনে বের হস কেন রে আবাগির বেটি? আমাদের সময় তো স্বামীর সামনেও এক গলা ঘোমটা টেনে রাখতে হতো। এখন তো সব বেহায়া মেয়ে মানুষ, এসবের কিছুই মানে না। আর কি হতো তোমাদের সময় রাঙাবো, বলো না? আমাদের সময় বেদবাদের জন্য কত নিয়ম ছিল। একাদশীতে একবেলা ফলাহার, অম্বুবাচীতে নির্জলা উপোস, এছাড়া রোজ সপ্পক নিরামিষি রান্না। চুল ছোট্ট করে ছেঁটে দিত। বছর ভর দুটো সাদা থানই পরতে হতো। কি গ্রীষ্ম, কি বর্ষা, শীত। এখনকার বেদবাগুলো তো নঙিন সব শাড়ি পরে ছলাকলা করে বেড়ায়। তুমি এসব কবে থেকে করছো রাঙাবো? সেই 14 বছর বয়স থেকে একই নিয়ম মেনে আসছি। আমিষে পদের সোয়াদ তো মনেই পড়ে না। জানিস, আমার একটা লাল ডুরে পাছা পেরে শাড়ি ছিল, দেশি তাঁতিদের হাতে বোনা। উনি এনে বেচিলেন নিজের হাতে করে। বড় দাদু কি করে চলে গেলেন রাঙাবো? তোমার তখন কত বয়স? সে অনেক কথা, তোর কি আর অত সময় আছে নাকি লো? আদরের সম্ভাষণে হেসে ফেলে নন্দিনী। ফোকলা দাঁতে হাসতে থাকেন রাঙাবো। সাদা কালো ছবির মতো এক একটা দৃশ্য ভেসে ওঠে তার চোখের সামনে। কে জানে কোন অদৃশ্য মন্ত্র বলে সমস্ত পুরনো স্মৃতি এখনো তার মনে টাটকা। কোনো কিছুই সেই স্মৃতিকে যেন ভোলাতে পারবে না। বজ্র আর বর্দির কথা শুনে ভয় ভয় পড়াশোনা শুরু করলো দুজন। খুব বেশি যে সায় ছিল তা নয়, তবে সৌদু সব কিছু বেশ তাড়াতাড়ি শিখতে লাগলো। শুরুতে বর্দির উৎসাহ বেশি ছিল, কিন্তু আস্তে আস্তে শারীরিক কারণে তাতে ভাটা পড়ল। বাড়ির কাক পক্ষীতেও টের পেল না ভোরবেলা 2 ঘন্টা কি চলছে এই বাড়িতে। এইভাবে 6 মাস অতিক্রান্ত হলো। বর্দি এখন আর আসে না, তার শরীর ভারী হয়েছে। আগের মতো আর তরতর করে ওঠানামা বা কাজ করতে অপারগ সে। শুধু তাই একাই পড়তে বসে। এখন সে বেশ মনোযোগী হয়েছে। বেলা বাড়লে সব কাজ সেরে স্নান করে সে বর্দির ঘরে যায়। তখন ভাসুর ঠাকুর ঘরে থাকেন নাকি না, কি পড়া হলো তার গল্প করে। বর্দির পেটটা দেখে সদুর ডিম ভরা কই মাছের কথা মনে পড়ে। সেদিন সকাল থেকেই গিরিবালার পেটে হালকা চিনচিনে একটা ব্যথা শুরু হয়েছিল। কমে যাবে ভেবে কাউকে আর কিছু জানায়নি। সদু উপস্থিত হতেই তাকে জিজ্ঞেস করে, আজ কি পড়া হলো? পড়া পেরেছিস নাকি গাঁটটা খেয়েছিস? প্রশ্ন শুনে সদু ফিক করে হেসে ফেলল। বস্তুত তার স্বামী মানুষটি লেখাপড়ার ব্যাপারে খুবই সচেতন। পড়া না পারলেই মাথায় এক গাঁটটা। তবে আজকের একটু জোরেই হয়ে গিয়েছিল, তাই সদুর চোখ ছলছল করে উঠেছিল। কিন্তু তাতেও বজ্রের কোনো বিকার নেই। সে তবু শক্ত গলায় পড়ায় মন দিতে বলে। এবার অভিমানী সদুর চোখ দিয়ে টপ টপ করে মুক্তের মতো জলের ফোঁটা স্লেটের ওপর পড়ে লেখা ধুইয়ে দিতে থাকে। বজ্র তখন ঘোমটা সরিয়ে তার চাঁদপনা মুখখানা নিয়ে নিজের কাছে আসে। তারপর তার চোখে চোখ রেখে গভীর চুম্বন করে, কিন্তু পরক্ষণে তাকে দূরে ঠেলে দেন। নিজের প্রতি ধিক্কার জন্মায়। ছি ছি, তার মন তো অন্যদিকে যাওয়ার কথা নয়। তাহলে এ কি করল সে? ওদিকে সদ্য কিশোরী সদুর মনে লজ্জার লাল রং ছড়িয়ে পড়ে। কে যেন এক মুঠো লাল আবির এনে তার 2 গালে ছড়িয়ে দেয়। সেই সুখস্মৃতির কথা স্মরণ করেই সে হেসে ফেলেছিল। ঘোর কাটল বর্দির কথায়। তিনি কাতর স্বরে বলছেন, ওহ, দাইমাকে একবার খবর করব রাঙাবো, আমি আর পাচ্ছি নে। সদু তাকিয়ে দেখল যন্ত্রণায় চোখ মুখ নীল হয়ে গেছে বর্দির। কপালে ঘাম জমেছে। সে ছুটে বেরোতে গেলে বর্দি তার হাত ধরে বলল, একখান কথা আজ আমি তোমার চেয়ে আদায় করে নেব রাঙাবো। আমার যদি কিছু হয়
আমার ছেলে বা মেয়েকে নিজের ছেলে মেয়ের মতো দেখবে। কথা দাও রাঙা বউ। সদু জোরে মাথা নাড়িয়ে সম্মতি দিতেই তার হাত ছাড়িয়ে ছুটে বেরিয়ে যায়। শাশুড়ি মায়ের ঘরে গিয়ে সব কথা খুলে বলতেই তিনি ধাইমাকে খবর দিতে পাঠান। নিজের ভারী শরীর নিয়ে উঠে আসেন আর মুক্তদাসীকে বলেন, শোনো, যে নতুন অস্থায়ী আতুর ঘরটা তৈরি হয়েছে, বড় বউকে সেখানে নিয়ে যাও। নাতি হওয়ার আশায় দর্পনারায়ণ আগে থেকেই ধাইমাকে আনিয়ে রেখেছিলেন রায়বাড়িতে, যাতে সঠিক সময় কোনো বিপদ না হয়। ধাইমা এলেন, সবাইকে নির্দেশ দিয়ে ঘরের বাইরে বের করে দিলেন। এক বুক আশঙ্কা নিয়ে বাইরে সকলে অপেক্ষা করতে থাকল। সেদিন ছিল ঝড় জলের রাত। অঝোর ধারায় আকাশ ফুটো হয়ে যেন বৃষ্টি পড়ছে, আর সাথে যোগ হয়েছে বজ্রবিদ্যুৎ। মুহুর্মুহু শঙ্খ বাজছে প্রকৃতিকে শান্ত করার জন্য। সেরকমই এক শঙ্খধ্বনির মাঝে গিরিবালা এক পুত্র সন্তানের জন্ম দিল। খুশির হাওয়া বয়ে গেল বাড়িতে। সদ্যজাত পুত্র সন্তানকে কোলে নিয়ে আনন্দে কেঁদে ফেললেন প্রতাপ নারায়ণ। কিন্তু গিরিবালার অবস্থা ভালো নয়। অতিরিক্ত রক্তক্ষরণ ও যন্ত্রণায় সে ক্লান্ত, তাই 1 বা 2 দিন পরে হয়তো তার সাথে কথা হতে পারে। একরত্তি মাংসের তালকে কোলে নিয়ে শুধু আনন্দে বিভোর হয়ে গেল। বজ্রবিদ্যুতের সময় জন্ম বলে দর্পনারায়ণ তার নাম রাখলেন বিদ্যুৎ নারায়ণ। সবার তাকে দেখা শেষ হলে ধাইমার দায়িত্বে মা আর শিশুকে রেখে চলে গেল সকলে। খেয়ে দিয়ে শুয়ে পড়ল সকলেই। প্রকৃতি দেবীর রোষ তখনও কমেনি। মাঝরাতে সদুর রোজ একবার করে কল ঘরে যেতে হয়। সারা বাড়িতে সব সময় আলো জ্বলে প্রতিদিন, তাই একা যেতে ভয় করে না। কিন্তু সেদিন হাওয়ার তোড়ে সব বাতি নিভে গেছে। চারিদিক নিকষ কালো অন্ধকার। পালঙ্কের পাশে রাখা হ্যারিকেনটা নিয়ে কলঘরে যেতে উদ্যত হলো সদু। পাশেই বজ্র গভীর ঘুমে আচ্ছন্ন। সদুর আজ অল্প অল্প গা ছমছম করতে লাগলো। একবার ভাবল তাকে ডাকে, কিন্তু ওকে যদি ভীতু বলে। সেই লজ্জায় আর না ডেকে একাই যেতে উদ্যত হলো। নিজের নুপুরের ছমছম আওয়াজেই প্রথম চমকে উঠেছিল সে। এমন সময় পেছন থেকে একটা ক্ষীণ ডাক ভেসে এলো, রাঙাবো, ও রাঙাবো। পা থেমে গেল সদুর। এত রাতে কে ডাকে? গলা শুনে তো মনে হচ্ছে বর্দি, কিন্তু অসুস্থ বর্দি আতুর ঘর ছেড়ে এই উল্টো পথে কি করছে? গলা শুনে মনে হচ্ছে কত কষ্ট তার। পিছন ফিরে হ্যারিকেনটা তুলে ধরল সে। আবছা আলোয় বর্দিকেই দেখতে পেল। অবাক শুধু জিজ্ঞেস করলো, বর্দি, তুমি এখানে? কিছু দরকার? দাইমাকে কইলে না কেন? কিচ্ছু না বোন, কিচ্ছু না। বড় কষ্ট, বেশি কথা কইতে পারিনি। তোমার মনে আছে তো বোন, কি কথা দিয়েছিলে? আমার ছেলেটাকে দেখো বোন, আমি যাই। একা একা যেতে পারবেন নিকো, দাঁড়ান আমি আসি। এসব অলক্ষণের কথা কেন কইছেন? কিন্তু সৌদুর মুখের কথা শেষ হওয়ার আগেই বর্দি যেন হাওয়ায় মিলিয়ে গেল। বর্দি বলেছিলেন ওনার কিছু হলে ছেলেকে দেখতে, আর বর্দি এখন কি বলে গেলেন? তার মানে কি? হঠাৎ বিদ্যুৎ চমকের মতো মনে পড়ল সদুর। হাত থেকে হ্যারিকেনটা পড়ে ভেঙে গেল। গুঁড়ো কাঁচ ছড়িয়ে পড়ল চারদিকে। আর ওই নিকষ কালো অন্ধকারে দাঁড়িয়ে সদু চিৎকার করে কেঁদে উঠল, বর্দি, বর্দি। তার সেই চিৎকার শুনে শোবার ঘর থেকে ছুটে এলো বজ্র। আর তক্ষুনি উল্টো দিকে আতুর ঘর থেকে কান্নার রোল উঠল। সদু তক্ষুনি ছুটে যেতে চাইল, কিন্তু ভাঙা কাঁচের জন্য তাকে আটকে দিল বজ্র। ঘর থেকে মোমবাতি এনে সাবধানে ওর হাত ধরে সেদিকে নিয়ে গেল বজ্র। বাড়ির সকলেই সেখানে উপস্থিত।
ধাইমা কেঁদে কেঁদে জানালো, একটু আগে চলে গেছে গো বড় বউ, কেউ তো ছিল না। আমি একটু জল দিলাম গো, কত নক্ত কত নক্ত গো, সারা শরীরটা কেমন দ্বারা সাদাটে হয়ে গেল। একটু আগেই দেখা বর্দির সাথে এই মৃতদেহকে কিছুতেই যেন মেলাতে পারল না। শুধু মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেল সে। 7 দিন ধুম জ্বরে তার কোনো জ্ঞান ছিল না। জ্বর ছাড়লে সে প্রথমেই চোখ মেলে জিজ্ঞেস করল, বিদু কোথায়? তাকে তাকে আমার কোলে এনে দাও। সেই শিশুকে তার কোলে এনে দিতেই যে ছেলে 7 দিন ধরে কাঁদছিল, আশ্চর্যভাবে কোলে নেওয়ার পরেই চুপ করে গেল সে। চুপ করে গেল সদুও। আর আগের বারের মতো কথায় কথায় প্রশ্ন করে না সে, বড় বড় চোখ মেলে তাকায় না, দৌড়ে দৌড়ে বেড়ায় না চক মিলানো বারান্দায়। তার পুরো সময়টাই কাটে এখন বিধুকে নিয়ে। তাকে পড়তে বসানোর নিষ্ফল চেষ্টা করে ব্যর্থ হয়েছে বজ্র। এখন সে হাল ছেড়ে দিয়েছে। আবার সে মন দিয়েছে দেশের কাজে। স্ত্রীর মৃত্যুর পর প্রতাপ নারায়ণ উদাসীন হয়ে গেছেন। সারাক্ষণ কি যেন ভাবেন, বোধ করি অনুতাপে দগ্ধ হন নিজের কৃতকর্মের জন্য। দিন দিন তার চেহারা খারাপ হয়ে যাচ্ছে। রায়গিন্নিও পুত্রবধূ শোকে আচ্ছন্ন। আগের মতো আর অকারণেই হাঁকডাক করেন না। সবাই মনে করেছে গিরিবালার কথা উচ্চারণ না করলেই বুঝি তাকে ভুলে থাকা যাবে। কিন্তু সে যে নীরবেই তার উপস্থিতি সকলের মনে জাহির করছিল। দেখতে দেখতে বিধু অর্থাৎ বিদ্যুৎ নারায়ণের মুখে ভাতের সময় এলো। সাময়িক শোক কাটিয়ে সকলেই উৎসবের আনন্দে মেতে উঠল। দর্পনারায়ণের বড় নাতির মুখে ভাত বলে কথা, প্রায় এক বিয়ে সমানই আয়োজন করা হলো। 2 দিন আগে কালীঘাটে লোক পাঠানো হলো মায়ের প্রসাদ নিয়ে আসার জন্য। 7 দিন আগে থেকে সব আত্মীয় স্বজনের আনাগোনা শুরু হয়ে গেল। এই এত লোকজন, এত আয়োজন দেখে সদুর বারবার নিজের বিয়ের কথাই মনে পড়ে যাচ্ছিল। আর বিয়ে মানেই তো সেই একটা মানুষকে বারবার মনে পড়ে যাচ্ছিল, যে ওই কটা দিন তার সঙ্গে ছায়ার মতো ছিল। পোড়া চোখে বারবার জল আসছিল তার, আর বারবার শুধু অজুহাত দিচ্ছে, দুধ চাই, কি যেন একটা চোখের ভিতর ঢুকেছে। আজ অনেক দিন পর কোকিলের ডাক শুনে মন আনমনা হলো তার। সদু মনে মনে ভাবল, বর্দি কি দেখতে পাচ্ছে এসব? সদু তার খোকাকে কত যত্নে রেখেছে। তার কথা মনে করে হাপুস নয়নে কাঁদতে ইচ্ছে করল সদুর। শুধু ছেলের অমঙ্গলের কথা ভেবে কান্নাটা গিলে নিল। এমন সময় কিসের গন্ডগোলের শব্দে সচকিত হয়ে ওঠে সে। দাসীর কোলে ছেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসে একজন মহিলা। বারদালানে হুমড়ি খেয়ে পড়ে বুক চাপড়ে চাপড়ে কাঁদছে। তার হাহাকার, তার চিৎকার অসহ্য হয়ে উঠল সদুর কাছে। আজকের এই শুভ দিনে এমন মরা কান্না কাঁদলে তার ছেলের যে অকল্যাণ হবে। তখনও তার মুখখানি দেখেনি সদু, কিন্তু সে যখন মুখ উপরে তুলল, তাকে দেখে চমকে দুপা পিছিয়ে এলো সে। সেই একই চোখ, একই ঠোঁট, একই মুকুট কপাল, এমনকি ঠোঁটের পাশে তিলটাও এক। চোখ তুলে সেই মহিলা এক মনে সদুকে দেখেই যাচ্ছে। কি নির্মম, কি কঠিন সে দৃষ্টি! কত রাগ, কত ঘৃণা জমে আছে সেই দৃষ্টিতে। দর্পনারায়ণ তখনও বলেই চলেছেন, পিয়ারি ভাই, তুমি চলে যাও আজ এখান থেকে। আজ আমার নাতির মুখে প্রসাদ, এখানে তুমি থেকো না, যাও। থাকতে আমি আসিনি জমিদার বাবু, আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। কই, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার কুসুমকে। আমি এক্ষুনি চলে যাচ্ছি। তোমার মেয়ে একটা নষ্ট চরিত্রের মেয়ে, কার হাত ধরে কোথায় পালিয়ে গেছে আমি জানি না। যাও, তুমি যাও এখান থেকে। জ্বলন্ত দৃষ্টি হেনে পিয়ারিবাই একবার দর্পনারায়ণের দিকে তাকালো, তারপর বলল, পালাইনি, পালাইনি আমার কুসুম, আমি পালাইনি।
তোমরা তাকে মেরে ফেলেছ। সব জানি আমি, সব। তারপর সদুর দিকে এগিয়ে এসে তার ফুট চারেক দূরত্বে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, তোমার জন্য কুসুমকে মরতে হয়েছে। তোমার জন্য আমার মেয়েটা সংসার সাজাতে পারলো না। কপালে মোটা সিঁদুর পরে, হাতে শাখা পলা পরে নিজেকে স্বামী গর্বে গর্বিনী ভাবো তুমি। আজ আমি তোমায় অভিশাপ দিচ্ছি, এই সুখ তোমার সইবে না, পাবে না তুমি স্বামীর ভালোবাসা। গোটা জীবন তুমি মৃত্যু চাইবে। মৃত্যু তোমার সমস্ত কাছের মানুষকে এক এক করে নিয়ে যাবে, কিন্তু তোমায় সে ছোবে না। আমি আবার ফিরব, কুসুমও ফিরবে। তোমার মৃত্যু যন্ত্রণা পেতে দেখব, দুজনে আমরা একসাথে। চিৎকার করে ছুটে ভেতরে চলে গিয়েছিল সদু, আর দরোয়ান ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল পিয়ারি বাইকে। রাঙা বউ নয়, সদুর জীবনের কথা শুনতে শুনতেই বিভোর হয়ে গিয়েছিল নন্দিনী। ঘোর ভাঙল বাইরে থেকে বিষানের ডাকে। নন্দিনী, তুমি এখানে কি করছো? একটু বাইরে আসো, দরকার আছে। চোখ তুলে একবার দরজার দিকে তাকালো নন্দিনী। মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। পিছন থেকে আরেকজনকে উঁকি মারতে দেখল। এটা ওর সেই প্রমোটার বন্ধু। বুঝলো ওকে বাইরে বের করে দিয়ে রাঙা বউকে দিয়ে সই করাতে চায় এরা। নন্দিনী তো ওদের কাছে বাধা, কিন্তু ওকে অবাক করে দিয়ে রাঙা বউ বলে উঠল, কে ছিস লো? পরপতি দরজার কাছে তাইরে কেন? ঘরে আয়। তা পথ ফুল করে এলি নাকি লো? বিষান হাসি মুখে এসে দাঁড়ালো। সাথে আসে তার বন্ধু ও নন্দিনীর শ্বশুর মশাই। নন্দিনীর মনটা এদের জন্য ঘৃণায় ভরে উঠল। ও অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু রাঙা বউয়ের কথায় ঘুরে দাঁড়ায় তার দিকে। পুতব, যা তো সবার জন্য চা করে নিয়ে আয়। নন্দিনী বেরিয়ে গেল ইচ্ছের বিরুদ্ধেই। না জানি ওরা রাঙা বউকে কি কি কথা বলবে। ওরা কি সই করানোর জন্য খুব জোর করবে? আশঙ্কায় মন ভরে উঠল নন্দিনীর। চা করতে গিয়ে একবারের জায়গায় দুবার চিনি দিয়ে দিল। চা নিয়ে ঘরে আসার সময় তার বুক দূর দূর করতে লাগলো। বাইরে থেকে হাসি ঠাট্টার আওয়াজ শুনে অবাক হয়ে তাড়াতাড়ি পা চালিয়ে ঘরে এসে দেখল সবাই খোশ মেজাজে গল্প করছে। প্রাণ খুলে হাসছে বিষান। রাঙা বউয়ের দাঁতবিহীন ফোকলা মুখেও হাসির আভাস। অনেক অনেক দিন পর তারা সবাই মিলে আড্ডা দিল। যাবার সময় বিষানের বন্ধু রাঙা বউকে প্রণাম করল। আপনার কাছে এসে কথা বলে মনটা খুব ভালো হয়ে গেল রাঙাবউ। আবার একদিন আসবো খন। আজ তবে আসি। নন্দিনীর মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু রাতের রান্নার সময় হয়ে গেছে, তাই আর কিছু জিজ্ঞেস না করেই রান্নাঘরে চলে গেল। সবার খাওয়া হয়ে গেলে পর নন্দিনী নিজেরা রাঙা বউয়ের খাবার গোছাতে থাকলো। সকলেই নিজের ঘরে ঘুমাতে চলে গেল। দরজা টেনে বেরোবার সময় বিষানোর পাশে এসে দাঁড়ালো, বলল, আজ তুমি আমার সাথে খেতে বসলে না কেন নন্দিনী? বিষানের গলার স্বর নরম, তাতে অনুতাপের ছোঁয়া। নন্দিনী মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল, উত্তর দিল না। ওর ডান হাতের ওপর হাত রেখে বিষান বলল, আমি জানি আমি খুব বড় ভুল করেছি। এর কোনো ক্ষমা হয় না, আমি জানি। নিজের প্রথম সন্তানকে মেরে ফেলতে চেয়েছি, তবু তোমার কাছেই এসেছি। আমায় প্লিজ ক্ষমা করে দাও নন্দিনী। আমি 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 তোমার পায়ে পড়ছি, আমায় ক্ষমা করে দাও। বিষান সত্যি সত্যি ওর পায়ের কাছে বসে পড়ে। নন্দিনীর দুহাতে খাবার থাকায় আটকাতেও পারে না। অপ্রস্তুত হয়ে সে বলে, প্লিজ ওঠো বিষান, এভাবে ফলস পজিশনে ফেলো না আমায়। কেউ দেখে ফেললে কি ভাববে? যা খুশি ভাবুক, তুমি শুধু বলো ক্ষমা করেছো আমায়। রাতে ঘরে আসবে? ঠিক আছে, এখন যেতে দাও। রাঙা বউয়ের খাবার সময় বেরিয়ে যাচ্ছে। বিষান ঘরে চলে গেলে ওর গমন পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে
ও রাঙা বউয়ের ঘরে ঢুকল। খাবারটাকে টেবিলে রেখে দুটো বালিশ পিঠে দিয়ে তাকে উঁচু করে বসিয়ে দিল, তারপর খাইয়ে দিল। খাওয়ানোর সময় একটা কথাও বলল না যদিও। মুখ ধুইয়ে ওষুধ খাইয়ে নিজের খাবারটা নিয়ে বসে প্রথমেই জিজ্ঞেস করল, ওরা তখন এত হাসাহাসি করছিল কেন? কি বলেছিলে তুমি? কি আবার কইব, তোর সপ্তাহে সন্দেহ খালি পুরনো দিনের গপ্প করছিলাম। আরে ওই বিশানের বন্ধুর সাথে কদিন আগেই কত শাসিয়ে গেল তোমায়। কি যে বলিস, ও তো এই পেত্তম্বার এলো। উফ, আবার ভুলে গেছো তো? আচ্ছা, সই করা নিয়ে বললো ওরা কিছু? কি কইব, সই করব, তবে লক্ষ্মী পুজোর দিন। নন্দিনী খাওয়া থামিয়ে অবাক হয়ে চেয়ে রইল। ওর হাঁ করা মুখের দিকে তাকিয়ে রাঙাবউ বলল, অমন হাঁ করে কি দেখছিস লো? মুখে যে মশা মাছি ঢুকবে। চা দিনি, খেয়ে নিজের স্বামীর কাছে যা। তুমি সই করে দেবে প্রমোটারকে? তবে যে বললে এই বাড়ি তুমি আমার ছেলে মেয়ের নামে লিখে দেবে। আমার বাড়ি আমি কাকে দেব কাকে দেব না তুই ঠিক করবি নাকি আবাগির বেটি? তোরও তো খুব নোব জেগেছে দেখছিল। রাঙাবউ ভুল বুঝলেন নন্দিনীকে। কথাটাও সেভাবে বলতে চায়নি, কিন্তু রাঙাবউয়ের দেওয়া এই মিথ্যে অপবাদ ওর খুব গায়ে লাগলো। দুঃখে ওর চোখে জল এলো। কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। এই চিনল রাঙাবউ তাকে, তারও সম্পত্তির লোভ। এমন সময় বাইরে একজনের কণ্ঠস্বর শুনে চমকে উঠল দুজনেই। যতই চেষ্টা করো রাঙাবউ, এই রায়বাড়িকে টিকিয়ে রাখতে পারবে না। পাপ, কত পাপ লুকোনো আছে এই বাড়ির আনাচে কানাচে, আর যে বলতে পারছে না রাঙাবউ। দীপশিখা, কিন্তু ওর এরকম অবস্থা কেন? চুলগুলো এলোমেলো করে মুখের সামনে রাখা, গলাটা ওরই, কিন্তু তাতে যেন অতি প্রাকৃতিক ছোঁয়া। দুহাত দিয়ে পাগলিনীর মতো যখন সে চুলগুলো সরালো, ওর চোখ দুটো দেখে হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেল নন্দিনীর। মণিবিহীন সাদা দুটো চোখ, মুখের হাসিটা কি ক্রূর! ওই চোখ দিয়ে যেন গিলে খাবে ও সবকিছু। রাঙাবউ কিন্তু নির্ভীক। দৃঢ় কণ্ঠে সে বলল, আমি জানতেম তুমি আসবে পিয়ারি বাই, কিন্তু এত দেরিতে আসবে তা বুঝিনি গো। তোমায় জন্মাতে দেখেই এই দিনটার জন্য তৈরি ছিলুম আমি। শুনে রাখো, শকুনের অভিশাপে গরু মরে না গো। কুসুমের মৃত্যুর জন্য তুমি আমায় দুষ্ট, কিন্তু আমি তো তার কথা জানতামই না। তুমি ছিলে বলে মেয়েটার আমার সংসার করা হলো না। এতগুলো দিন তাকে তোমরা বারমহলে বন্দি করে রাখলে, এবার সে বেরিয়েছে। খুব ফোন দিয়েছ না তোমার ওই বাড়িকে বাঁচানোর। শুনে রাখো রাঙাবউ, তোমার পুতবো আর পুতি কাউকে বাঁচতে দেব না আমি। উত্তরাধিকার হতে দেব না সন্তানকে। তোমার অভিশাপে আমি বেদবা হইনি। আমার গপ্প আমি যে জন্য বেদবা হয়েছি। আর কি কইলে, পুতির বাচ্চাকে মেরে ফেলবে? তার আগে এই ঘরের চৌকাঠ পেরিয়ে দেখাও। দীপশিখা নাকি তার আড়ালে থাকা পিয়ারি বাই চৌকাঠ পেরোতে গেল, কিন্তু প্রবেশ করতে যেতেই ছিটকে পড়ে গেল। আর মেঝেতে বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল দীপশিখা। নন্দিনী ওর কাছে যেতে চাইলে রাঙাবউ শক্ত হাতে ওর হাত চেপে ধরে ওকে আটকে দিল। তারপর একখানা তাবিজ ওর হাতে বেঁধে দিল। দীপশিখা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। নন্দিনী ওর কাছে যেতেই বলল,
বড়ভাই তোমায় তাড়াতাড়ি ঘরে যেতে বললো। বলেই আর না দাঁড়িয়ে হন হন করে নিজের ঘরের দিকে চলে গেল। নন্দিনী ঘরে আসতেই রাঙাবউ বলল, আজ আর কোনো গপ্প নয়, যা স্বামীর কাছে যা, পুতিটা আমার তোর জন্যই অপেক্ষা করছে। যেতে ইচ্ছে করছে না একেবারেই, তবু রাঙাবউয়ের আদেশ অমান্য করল না ও। আজও কি সে ধোঁয়া ধোঁয়া আবছা অবয়বের উপস্থিতি ঘটবে? তাই কি ওকে চলে যেতে বললেন রাঙাবউ? হবেই বা, কিন্তু দীপশিখা এমন অদ্ভুত আচরণ কেন করল? রাঙাবউই বা ওকে পিয়ারিবাই বলে ডাকছিল কেন? মনে এত প্রশ্ন নিয়ে রাতে আর বোধহয় ঘুম আসবে না নন্দিনীর। এঁটো থালাগুলো রাখার জন্য রান্নাঘরের দিকে এগোলো নন্দিনী। হাত ধুয়েই ঘরে চলে যাবে। আজ সাথে ফোন এনেছেও। ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে সিঁড়ির দিকে উঠতে লাগলো। শরীরটা আজকাল কেমন অস্থির অস্থির করে। মা যদিও বলেছিল এই সময় এমন একটু হয়। রান্নাঘরের দরজা টেনে নিচে আসতে লাগলো। চারিদিক নিকশ কালো অন্ধকার। আজ মনে হয় অমাবস্যা। রাত কত হলো? আজ সব নিশ্চুপই বা কেন? টিভির আওয়াজও আসছে না কাকিমাদের ঘর থেকে। হাঁটতে হাঁটতে একবার বাইরের দালানের দিকে চোখ গেল। এই অন্ধকারের মধ্যেও ওই বারমহলের ধ্বংসস্তূপ যেন একটা কালো জমাট বাঁধা প্রেতের মতো দাঁড়িয়ে আছে। নন্দিনীর গায়ে কাঁটা দিয়ে উঠল। একটা রাতচরা পাখি ট্যাঁ ট্যাঁ করে এত জোরে চিৎকার করে উঠল যে নন্দিনী ভয় পেয়ে অস্ফুটে করে ডেকে উঠল। বারান্দাটা আজ যেন শেষই হচ্ছে না। এমন সময় পিছন দিক থেকে নূপুরের ছমছম আওয়াজ ভেসে এলো। নন্দিনী দাঁড়িয়ে পড়ল। শব্দটাও থেমে গেল। তাহলে কি ভুল শুনল? না, তা কি করে হয়? এবার দ্রুত পা চালালো নন্দিনী, কিন্তু তার সাথে পাল্লা দিয়েই সেই ছমছম শব্দটাও বেড়ে গেল। সেও যেন একই গতিতে ছুটছে। ভয় ঘেমে উঠল নন্দিনীর সারা শরীর। পেছনে ঘুরে তাকিয়ে দেখার সাহসটুকুও নেই তার। কি যেন এক অমোঘ শক্তি তাকে টানছে পেছনের দিকে। সামনে এগোতেই পারছে না। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে এবার পেছনে ঘুরল নন্দিনী। মনে মনে নিজেকে প্রস্তুত করেই রেখেছিল ভয়ঙ্কর কিছু দেখবার জন্য, কিন্তু যা দেখল তা কল্পনার অতীত। ঠিক যেন গল্পের পাতা থেকে উঠে আসা একটা চরিত্র। চিনতে একটুও ভুল হলো না তার। ছোট্ট চেহারার এক অপূর্ব সুন্দরী মেয়ে, ঠিক যেন কোনো স্বর্গের অপ্সরা। লাল রঙের ঘাগরা চলি পরনে, সাথে পুরনো ডিজাইনের কিছু গয়না। তপ্ত কাঞ্চনের মতো তার গায়ের রং। কালো সর্পিল বিনুনি কোমর ছাড়িয়েছে, কিন্তু তার টানা টানা চোখ দুটো কি ভয়ঙ্কর, কি ক্রূর। এ পার্থিব কেউ নয়, হতেই পারে না। পার্থিব কারো হাসিতে কি এত শীতলতা থাকে? তার সেই অপার্থিব হাসি যেন ছড়িয়ে পড়ছে রায়বাড়ির আনাচে কানাচে, অথচ নন্দিনী ছাড়া আর একটা প্রাণীও শুনতে পাচ্ছে না সেটা। সে চাইলেও এগোতে পারছে না, কারণ নন্দিনীর হাতে বাঁধা রাঙাবউয়ের দেওয়া সেই তাবিজ। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। নিজের হৃদস্পন্দন নিজের কানেই যেন বড় দ্রুত ঠেকছে তার। এই বুঝি উত্তেজনায় তা ফেটে বেরিয়ে এলো। নন্দিনীর সর্বশক্তি সঞ্চয় করে চিৎকার করে উঠল, বিশাল! তারপর জ্ঞান হারালো। অনেকক্ষণ হয়ে গেছে নন্দিনী আসছে না দেখে বিশান এদিকেই আসছিল। নন্দিনীর চিৎকারে দৌড়ে গিয়ে দেখে চেতনাহীন নন্দিনী পড়ে আছে বারান্দায়। পাশেই একটা কালো বিড়াল রেলিং টপকে চলে গেল। নন্দিনীকে নিয়ে ব্যস্ত থাকায় বিশানের একবারও মনে হলো না যে এত রাতে কালো কুচকুচে একটা বিড়াল এলো কি করে। নন্দিনীর চিৎকারে অন্যেরাও জেগে গিয়েছিল। সবাই ছুটে এসে ধরাধরি করে তাকে নিয়ে যায় ঘরে। চোখে মুখে জলের ছিটে দিয়ে জ্ঞান ফেরায়। একটু সুস্থ হলে যে যার নিজের ঘরে চলে যায়। বিশান সারা রাত ঠায় নন্দিনীর শিয়রে বসে জেগে কাটায়।
সকালে জানালার সামনে এক কোকিলের অনর্গল ডাকে ঘুম ভাঙে নন্দিনীর। চোখ খুলেই দেখে বিষান পাশে বসে তন্দ্রায় আচ্ছন্ন। তাড়াতাড়ি উঠতে গিয়ে বিষানের সাথে ঠোকা লাগে কপালে। জেগে যায় বিষান। একটা হালকা মাথা ভার অনুভূত হয় নন্দিনীর। তুমি উঠে পড়েছ? এখন কেমন আছো? ঠিক আছে, শুধু মাথাটা ভার লাগছে একটু। কেটে গেছে তো কপালটা, তাই। কাল কি হয়েছিল? বিষানের প্রশ্নে নন্দিনী এক এক করে গতরাতের সব কথা মনে পড়ে গেল। সেই ভয়ঙ্কর চাহনি মনে পড়তেই গায়ে কাঁটা দিয়ে উঠল তার। কিন্তু মুখে কিছুই বলল না, শুধু মাথা নেড়ে বলল, ওই মাথাটা ঘুরে গেছিল। তুমি ঘুমাওনি? ডাক্তার কাকাকে ফোন করেছিলাম, 10টার সময় এসে চেক আপ করবেন। মা বলেছে আজ আর রান্নাঘরে না যেতে, তুমি রেস্ট নাও। বিষান উঠে বেরিয়ে গেল। কিন্তু নন্দিনীর মনে কি একটা কাঁটা খচখচ করতেই থাকলো। ঘরের লাগোয়া বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে মাকে ফোন করলো। কিছুক্ষণ কথা বলার পর দেখলো দীপশিখা চা নিয়ে এসেছে দুজনের। ওকে দেখে একটু সতর্ক হয়ে গেল। ওর কি কালকের কথা কিছু মনে আছে? নন্দিনী কি বলবে? দীপশিখা যদিও খুব সাবলীলভাবেই ওর সাথে কথা বলল, গতকালের কথা একবারও বলল না। চাটা শেষ করে নন্দিনী রাঙা বউয়ের ঘরে গেল। ঢোকার সাথে সাথেই তার শাশুড়ি মা ট্রেতে করে গুছিয়ে রাঙা বউয়ের খাবার দিয়ে গেলেন। কালকের পর থেকে আদর অনেক বেড়ে গেছে তার। সত্যি সত্যি মানুষ বড়ই স্বার্থপর। এতদিন রাঙা বউয়ের মৃত্যু কামনা করে আসা মানুষগুলোর একদিনে এত পরিবর্তন। মনে মনে তাচ্ছিল্যের হাসি হাসে নন্দিনী। শাশুড়ি মা যাওয়ার আগে হেসে বলে গেলেন, রাঙা বউকে খাইয়ে তুমিও খেতে চলে এসো মা। এই সময় তোমার খালি পেটে থাকা উচিত নয়, ডাক্তারবাবু একটু বাদেই আসবেন। নন্দিনী মাথা নেড়ে এগিয়ে এসে রাঙা বউয়ের সামনে রাখা একটা চেয়ারে বসল। ফোকলা মানুষটার চোখে মুখে দুষ্টুমির হাসি খেলে যাচ্ছে। রঙ্গ করে বললেন, তোর আর আমার আদর কত বেড়ে গেছে দেখেছিস লো? আমার আবার বেশি বেশি সব কিছুতেই বদ হজম হয়। নন্দিনী শব্দ করে হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, তোমার পেটে পেটে যে এত, তা আগে তো বুঝিনি বাপু। তা সকালের কাজকর্ম কে করিয়ে দিল? একটা বউ, কিন্তু তোর কি হয় মনে করতে পারছি নে কো। পরে জেনে নিস তিনি, এখন খাইয়ে দে। গল্প বলবে? বলো, তোমার আর বড় দাদুর। ও লো ছুরি, তোর পেটেও তো কম কিছু নেই। এখন নয়, তুই এখন কাবি, ডাক্তার এলে সব কইবি, তারপর খেয়ে দে, দুপুরে গপ্প শুনবি। ঠিক আছে, মনে থাকে জানো। দুপুরে ঘুমিয়ে পড়ো না জানো আবার। রাঙা বউকে খাইয়ে নিজে খেতে চলে গেল নন্দিনী। কিছুক্ষণ পরে ডাক্তার এলে সমস্ত রকম চেক আপ করতে করতেই দুপুর গড়ালো। নন্দিনী তাড়াতাড়ি স্নান সেরে নিজেরা রাঙা বউয়ের খাবার নিয়ে ঘরে চলে গেল। তারপর শুরু হলো তাদের গল্প। সেদিন পিয়ারিবাইকে দারোয়ান দিয়ে বের করে দেওয়া হলো। তার ওই উন্মত্ত ব্যবহারে দু একটি করে আত্মীয় স্বজন ঘটনাস্থলে জমা হচ্ছিল বটে, কিন্তু কারোরই তেমন সাহস ছিল না গোটা ঘটনাটা যে জানতে চাইবে। শুধু কয়েকজন আমোদে ভদ্রলোক ভারী মনক্ষুণ্ণ হলো এই ভেবে যে অন্যবারের মতো এবারে আর বাইজি আসর বসবে না। মদ হয়তো থাকবে, কিন্তু তাও পরিমিত, কারণ গুরুদেব আসছেন যে বিধুকে আশীর্বাদ করতে আর তার কুষ্ঠি তৈরি করতে। তাই কোনো রকম অন্যায় অনাচার রায়গিন্নি এ বাড়িতে সহ্য করবেন না। এই একটা ব্যাপারে শুধুমাত্র রায়গিন্নির কথাই শেষ কথা। তিনি পরিষ্কার সবাইকে বলে দিয়েছেন, নেশা যদি করতেই হয় তাহলে সেরেস্তায় গিয়ে করো। এত সব ব্যবস্থা দেখে দর্পনারায়ণের এক দুঃসম্পর্কে জামাইবাবু গিলে করা পাঞ্জাবি আর ধুতি সামলে অপরজনকে গিয়ে বললেন, তা সারা আমাকে
সত্যি সন্ন্যাসী হতে চললেন নাকি বলো তো? মেয়ে ছেলে নেই বারমহলে, মদের ফোয়ারা নেই, এ করে কি অনুষ্ঠান বাড়ি জমে? অপরজনের অবশ্য এ সমস্ত কিছু বাদ দিয়ে মূল চিন্তা হচ্ছে সকালের বাইজির ঘটনাটা নিয়ে। কে ইনি? এর মেয়ের সাথেই বা কি করেছে ওরা? দর্পনারায়ণের ছোট ছেলেও কি মেয়ে মানুষে আসক্ত নাকি? কথাটা ভাবতেই তার হৃদয় পুলকিত হয়ে উঠল। কিছু বলার জন্য মুখ খুলতেই দেখতে পেল বজ্র এদিকে তার কাছেই আসছে। তাই তার মুখের কথা মুখেই রয়ে গেল, ব্যক্ত আর করা হলো না। সে এসে বলল, পিসেমশাই, বাবা আপনাদের ফেরেশতায় ডেকেছেন একবার, এক্ষুনি। বলে আর অপেক্ষা না করেই বেরিয়ে গেল সে। তাকে এক্ষুনি স্টেশন যেতে হবে, গুরুদেবকে আনতে হবে। মায়ের আদেশ তাই অমান্য করার সাহস নেই। কিন্তু ওদিকে তাকে বাদলদাও যে ডেকেছে, কি এক জরুরি মিটিং আছে, আজকের পরেই তার বৃহত্তর কিছু কাজের সুযোগ মিলবে। সে সুযোগ, সে আদেশ সে যে ফেলতে পারে না। বজ্র ঠিক করল গুরুদেবকে বাড়ি পৌঁছে দিয়েই সে ডেরায় চলে যাবে, না হয় সেটাই ভালো হবে। ওদিকে পিয়ারি বাইয়ের সম্মুখ থেকে পালিয়ে এসে শুধু আশ্রয় নিয়েছিল নিজের বিছানায়। আসন্ন বিপদের কথা ভেবেই সে কান্নায় আকুল। কেন সেইভাবে আমাকে অভিশাপ দিয়ে গেল? কি দোষ আমার? আমি তো কুসুমকে চিনতামই না, জানতামই না তার কথা। গিন্নিমা কইলেন বিদুকে নতুন দুটি জামা পরিয়ে নিচে নিয়ে আসতে। গুরুদেব বসিয়ে আছেন। বাইরে থেকে মুক্তদাসীর ডাকে বিছানায় উঠে বসল সে। শাড়ি গুছিয়ে এলো চুল হাত খোঁপা করে নিল। তারপর চোখের জল মুছে তাকে ভেতরে ডাকল। মুক্তদাসীর কোলে ছেলে অঘরে ঘুমোচ্ছে। তাকে হাত বাড়িয়ে কোলে তুলে নিল। ঠিক আছে, তুই যা, আমি যাচ্ছি। ছেলেকে আস্তে আস্তে করে ডাকতে থাকলো শুধু, ঠিক যেন একটা নরম সরম ময়দার তাল। চোখ মুখ যেন গিরিবালার থেকে কেটে বসানো হয়েছে। এক মাথা ভর্তি কোঁকড়ানো চুল, মুখে সবসময় একটা ভুবন ভোলানো হাসি লেগেই থাকে, যে কেউ দেখলে আদর না করে থাকতেই পারে না। সমস্ত কুনজর থেকে নাতিকে বাঁচানোর জন্য রায়গিন্নি তার কোমরের ঘুনশিতে একটা জালকাঠি আর একটা রূপোর নজর কাঠি পরিয়ে রেখেছেন। ছেলেকে ঘুম থেকে তুলে তাকে বড় করে কাজলের টিপ পরিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিল শুধু। তারপর কাকিমার কোলে চড়ে চলল ভাত খেতে। ছেলের 6 মাস বয়স অবধি এই পর্যন্ত প্রতাপনারায়ণ তাকে কোলে নিয়েছেন মোটে 3 বার। খোঁজখবর তার নেন না বললেই চলে। তিনি এখন জমিদারির কাজেই পুরোপুরি মনোনিবেশ করেছেন। দর্পনারায়ণের বয়স হয়েছে, আর বজ্রের দেশ সেবাকে তারা ছেলে মানুষই বলেই মনে করে। সদু ওখানে পৌঁছে দেখল অনেক লোক একসাথে জটলা করে রয়েছে। কাছে এগোতেই বুঝল গুরুদেবকে দিয়ে নিজেদের ভাগ্য বিচারের জন্যই আত্মীয় স্বজনেরা ভিড় করে রয়েছে। একপাশে মুখ গোমরা করে দাঁড়িয়ে রয়েছে বজ্র। গুরুদেব তাকে বেরোতে দেননি, আর গুরুদেবের কথা শুনে মাও তাকে মাথার দিব্যি দিয়ে আটকে দিয়েছে। গুরুদেবের এক পাশে মাথার ঘোমটা টেনে হাত জোর করে বসে আছে রায়গিন্নি, আর অন্য পাশে দর্পনারায়ণ। সদুকে ঢুকতে দেখেই গুরুদেব সকলকে বললেন বেরিয়ে যেতে। শুধু পরিবারের লোকজন থাকবে। সকলে মনক্ষুণ্ণ হলেও প্রতিবাদ করল না। ছেলেকে কোলে নিয়ে তো মাকেই বসতে হয়, তার জন্মদাত্রী যখন নেই তখন তুমিই বসো। গুরুদেবের কথায় শুধু ঘোমটা টেনে বসল। গুরুদেব ঠিকুজি কুষ্টি বিচার করলেন। তারপর কালীঘাটের মায়ের প্রসাদ মুখে ছুঁইয়ে দিলেন। সদু উঠে চলে আসছিল, কিন্তু রায়গিন্নির কথায় বসে যেতে হলো। গুরুদেব, আমার এই ছোট ছেলে আর বউয়ের কপালে কি আছে একটু দেখে দিন না। ছেলেটা আমার একদম সংসারে মোটি নেই। বউ বেচারি মুখ শুকনো করে ঘুরে বেড়ায় এই ঘর থেকে ও ঘরে। কথা শেষ করেই ইশারায় বজ্রকে কাছে ডাকলেন। বিরক্ত মুখে সে বসল কাছে। স্মিত মুখে গুরুদেব চোখ বুঝলেন। বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র পড়লেন। তারপর হঠাৎ আচমকাই চোখ খুলে সদুকে বললেন, সামনের অমাবস্যায় কালীঘাটে গিয়ে পুজো দিয়ে এসো। স্বামীকে সাথে নিয়ে যেও। তোমার বৈধব্য যোগের ফাঁড় ছিল আজ, কেটে গেল। কিন্তু কি তোমার পিছনে কিসের কালো ছায়া?
গুরুদেবের গলায় বিস্ময়। তার দৃষ্টি অনুসরণ করে সকলেই পিছন দিকে তাকায়, কিন্তু কই কিছু দেখতে পেল না তো। গুরুদেব আবার বললেন, তোমার ক্ষতি করার জন্য সে সামান্যতম সুযোগের অপেক্ষা করছে মা। কেউ কি হিংসিতল দৃষ্টি। শুধু বেবাক বিমূঢ়ের মতো বসে থাকে। গুরুদেব দর্পনারায়ণকে জিজ্ঞেস করে, সম্প্রতি কি অপঘাতে কারুর মৃত্যু হয়েছে বাড়ির? মনে হচ্ছে তারই ছায়া প্রতিশোধ স্পৃহায় ঘুরে বেড়াচ্ছে। কি বলবে বুঝে উঠতে পারছিল না কেউই। শেষে দর্পনারায়ণী নীরবতা ভঙ্গ করে মুখ খোলেন, কুসুমের কথা বলেন, সবকিছুই ব্যক্ত করেন। তার এখানে আসা থেকে তার মৃত্যু অবধি সব কথা শুনতে শুনতে গুরুদেবের মুখ গম্ভীর হয়ে ওঠে। সব কথা শেষ হলে উনি বলেন, তুমি একদমই ঠিক কাজ করুনি দর্পনারায়ণ। মৃত্যুর পর হিন্দু জাতকের অগ্নিস্পর্শ আবশ্যক। তার অতৃপ্ত আত্মা যে এখন রায়বাড়ির আনাচে কানাচে প্রতিশোধ স্পৃহায় ঘুরে বেড়াচ্ছে। আপনি কিছু একটা ব্যবস্থা করুন গুরুদেব, বাঁচান আমাদের। কিছুক্ষণ চুপ করে থেকে গুরুদেব তার পাশে রাখা ঝোলা থেকে এক গোছা লাল সুতো বার করেন। তারপর উত্তর দিকে মুখ করে পদ্মাসনে বসে মন্ত্র জপ করেন। তারপর গম্ভীর গলায় নির্দেশ দেন, প্রহ্লাদ নারায়ণ, যাও ঠাকুর ঘর থেকে গতদিনের কিছু গুজোর বাসি ফুল নিয়ে এসো। বেশ কিছুক্ষণ পরে প্রতাপ নারায়ণ ফিরে এসে গুরুদেবকে ফুলগুলো দিলেন। সেই ফুল উনি তাবিজে ভরে দিলেন। তারপর সেগুলো প্রত্যেকের হাতে বেঁধে দিলেন। সেদিনের মতো অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। কিন্তু পরের দিন গুরুদেব ফিরে যাওয়ার আগে আরও একটি কাজ করলেন। রাত থাকতে উঠে দর্পনারায়ণকে সাথে নিয়ে বারমহলের সামনে পুজোয় বসলেন। 3 ঘন্টা পুজো চলার পর উনি সেই লাল সুতো দিয়ে পুরো বারমহলকে বেঁধে দিলেন কুসুমের অতৃপ্ত আত্মাকে সেই পরিত্যক্ত বারমহলের অন্ধকার কুঠুরিতে। কোনোভাবে যেন এ বাঁধন না খোলা হয় দর্পনারায়ণ, আর ওই ঘর যেন ধ্বংস না হয়, তাহলেই তার মুক্তি ঘটবে। আর মুক্ত হলেই সে ধেয়ে আসবে ক্ষতি করতে। এই বলে গুরুদেব চলে গেলেন। রায়বাড়ি আবার তার নিজস্ব ছন্দে ফিরতে লাগলো। সময় সবকিছু ভুলিয়ে দেয়, এই কথাকে সত্য প্রমাণ করে সবার মনে গিরিবালার স্মৃতি ফিকে হতে লাগলো। বিধু বড় হচ্ছে, 1 পা 2 পা করে সে হাঁটতেও পারে। সদুকে মা আর নিজের বাবাকে বাবা বলে ডাকেন। রায়গিন্নি চেষ্টা করেছিলেন বড় ছেলের আবার বিয়ে দিতে, কিন্তু প্রতাপ নারায়ণ রাজি হননি। সারা জীবন উনি গিরিবালার স্মৃতি আঁকড়ে ধরে বিধুকে নিয়েই বাঁচতে চান। দর্পনারায়ণও আর জোর করেননি। এভাবেই কেটে গেল আরও 3টে বছর। সদু এখন 14 বছর বয়সের কিশোরী। সতেজ লাউ ডগার মতোই তরতর করে বেড়ে উঠতে লাগলো তার দেহবল্লরী। গায়ের রং হলো পাকা গমের মতো। সারাক্ষণ সে আগের মতোই দৌড়ে বেড়ায়, তবে এখন শুধুই তা বিধুর জন্যে। সে ছেলে বড়ই দুরন্ত। সদুর সারাদিন তার খাওয়া দাওয়া, স্নান, যত্ন আত্মীতেই কেটে যায়। বজ্র বাড়ি ফিরে ভাইপোকে নিয়ে মুখে মুখে পড়তে বসে, কিন্তু সদুর জন্য অন্য নির্দেশ। তাকে পুরনো বই খাতা, স্লেট ধুলো ঝেড়ে নিয়ে পড়তে বসতে হয়েছে। প্রথম দিন বসেই তার চোখ ছলছল করে ওঠে। টপ টপ করে জলের বিন্দু গড়িয়ে পড়ে স্লেটের ওপরে। জল ভরা চোখ নিয়ে ওপরে তাকিয়ে বলল, বড়দির কথা খুব মনে পড়ছে। আমি বড়দিকে ছাড়া একা একা কেমন করে পড়বো? এই প্রথম বোধ করি বজ্র সেই দুরন্ত কিশোরীর আড়ালে থাকা নরম ফুলের মতো মনটাকে উপলব্ধি করল। আদর করে তাকে কাছে ডাকল। পাশে বিধু পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। মুখের কোণে একটা আলগা হাসি। খুব সুখের স্বপ্ন দেখছে হয়তো সে। এই 3টে বছর বজ্রের জন্য খুব একটা সহজ ছিল না।
সেদিন গুরুদেবের বারণ শুনে মিটিংয়ে না যাওয়ার জন্য বাদলদা খুব রাগ করেছিলেন। ওকে দল থেকে বের করেও দিতে চেয়েছিলেন, কিন্তু বজ্র বারবার ক্ষমা চাওয়ার পর তাকে রাখতে রাজি হয়েছেন। 3 বছর ধরে বাদলদার বিশ্বাস আর আস্থা অর্জন করতে হয়েছে বজ্রকে। অবশেষে আজ সুযোগ মিলেছে। আজ বাদলদা তাকে সুযোগ দিয়েছেন এক নরকের কীটকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। সকাল থেকেই চাপা উত্তেজনা অনুভব করছে বজ্র। বেলা বাড়তেই পাঞ্জাবি আর ধুতি পরে বেরিয়ে গেল। সদু তাকে কিছু বলতে চায় বেশ কিছুদিন ধরেই, কিন্তু অন্তরের উত্তেজনায় আর কিছুই শুনতে ভালো লাগে না তার। তাই সদু যখন আজ তাকে এসে বলল, এভাবে খালি পেটে বেরোবেন নেকো, অমঙ্গল হয়, একটু কিছু মুখে দিয়ে যান। আর আপনার সাথে একটা শুধু বিরক্ত করুন আমাকে আজকে। যা বলার আমি ফিরলে বলো। বলেই বেরিয়ে যায় বজ্র। তখন কি আর জানতো এই তাদের শেষ দেখা? জানলে কি আর বজ্র শুধুকে এভাবে বলে বিধুকে আদর না করে বেরিয়ে যেত? ওদিকে ছেলে কোলে নিয়ে ছলছলে চোখে শুধু তাকিয়ে রইল বজ্রের গমন পথের দিকে। সেদিন বজ্র আর ফেরেনি। সদুর অপেক্ষা আরো দীর্ঘ হয়েছিল, কারণ বজ্র পরের 2 দিনও যে ফেরেনি। দর্পনারায়ণ মনে মনে অস্থির হয়ে গিয়েছিলেন, কিন্তু প্রকাশ্যে তার খোঁজ খবর চালাতে পারছিলেন না। তার কারণ বড়লাট সাহেব। ছেলেটা একটা আহাম্মক হয়েছে। 2-3 দিন হয়ে গেল বাড়িতে আসার নামগন্ধ নেই। প্রকাশ্যে যে খোঁজ খবর চালাবো তারও কোনো উপায় নেই। ছেলে যে স্বদেশী করে এ খবর তো আর অজানা নয়। কোনোভাবে বড়লাটের কানে উঠলে আর রক্ষে থাকবে না। বাড়িতে তখন লক্ষ্মী পুজোর আয়োজন চলছে। দুর্গাপুজোয় যারা এসেছিলেন সকলেই রয়ে গেছেন, তাই মনে উৎকণ্ঠা আর মুখে হাসি বজায় রাখতে হচ্ছিল। এদিকে পুজোর সময় হয়ে গেছে, তাই কুলপুরোহিত ভট্টাচ মশাই ঘট পেতে পুজোয় বসলেন। সদু ভারাক্রান্ত মনে মঙ্গল শঙ্খ তুলে নিল হাতে। ঠিক তখনই বজ্র ফিরে এলো। একা নয়, আরো 4 জনের কাঁধে চড়ে। সদুর হাতের শাঁখ হাতেই রয়ে গেল, বেজে আর উঠল না। রায়বাড়িতে উপস্থিত তখন সকলের দৃষ্টি ওই 4 জনের দিকে। ওরা আস্তে আস্তে মৃতদেহটা মাটিতে নামিয়ে রাখল। মুখ দেখে চেনার উপায় ছিল না, কিন্তু তার পরনের ওই পাঞ্জাবি আর গুরুদেবের দেওয়া তাবিজ দেখে সদুর চোখের সামনে পৃথিবী দুলে উঠল। হাত থেকে শঙ্খ পড়ে গেল, আর সদু নিজেও অজ্ঞান হয়ে পড়ে গেল। আজ তাকে ধরার মতো কেউ ছিল না। একটা সরু রক্তের ধারা তার 2 পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে এসে দালানকে রঙিন করে দিল। একই দিনে সদু স্বামীর সাথে সাথে তার একমাত্র অংশ, তার গর্ভের সন্তানকেও হারিয়ে ফেলল। দর্পনারায়ণ বা রায়গিন্নির অবস্থা বর্ণনা করার মতো ভাষা নেই। শুধু প্রতাপ নারায়ণ ছোট ভাইয়ের মৃতদেহ আঁকড়ে আছাড়ি পিছাড়ি খেয়ে কেঁদেছিলেন। তার কান্না দেখে অতি পাষাণের চোখেও জল আসতে বাধ্য। 3 দিন পর সদুর জ্ঞান ফিরলে সে দেখল তার পরনে সাদা থান। আয়নার সামনে দাঁড়িয়ে শূন্য সিঁথি আর ন্যাড়া হাতের দিকে তাকিয়ে চোখ থেকে বেরিয়ে আসা 1 ফোঁটা জলকে মুছে নিল সদু। তারপর বিধুকে বুকের কাছে জাপটে চেপে ধরে রাখল। দর্পনারায়ণ আর রায়গিন্নি প্রায় বিছানা নিয়েছেন। প্রতাপ নারায়ণ আর জমিদারির দিকে ঘুরেও তাকান না। গিরিবালা চলে গিয়ে তার অর্ধেক জীবনী শক্তি কেড়ে নিয়ে গিয়েছিল, আর ভাইয়ের মৃত্যুতে তার মধ্যে আর কিছুই অবশিষ্ট রইল না। কিন্তু সদুর নজর সব দিকে কড়া ছিল। সে লাজ লজ্জা বিসর্জন দিয়ে মাথায় ঘুমটা টেনে প্রতাপ নারায়ণের সামনে দাঁড়িয়ে বলল, যে চলে গেছে তাকে নিয়ে শোক করতে গিয়ে যে বিদুর দিকে খেয়াল করা হচ্ছে না। যা আছে সেটুকু দেখে না রাখলে বিদুর কি হবে? বিষয়ের প্রতি আমার আর কোনো মোহ নেই রাঙাবু। আর বিধুর চিন্তাও আমি আর করি না। ওর জন্মদাত্রী ওকে সঠিক লোকের কাছেই দিয়ে গেছে। এবার বরং এসব তুমি বুঝে নাও। তা কি করে হয়? জমিদারের অত কাজ আমি বুঝে কি করব?
আমি তো আর সে রাস্তায় যেতে পারবো না। আমি তোমায় হাতে ধরে সব শিখিয়ে দেব। ধরে নাও দাদা হিসেবে ছোট বোনকে এই সামান্য অনুরোধটা করছি। এরপর আর না করতে পারল না রাঙাবউ। একা হাতে ঘর বার ছেলে সব সামলাতে লাগলো। দর্পনারায়ণ হেসে রায়গিন্নিকে বললেন, কেমন খাঁটি সোনা চিনে এনেছিলাম বলো। আস্তে আস্তে জমিদারির সকল কাজই শিখে গেল সদু। আগে পর্দার আড়াল থেকেই সকল কাজ সামলাতো, ক্রমে তাও বন্ধ হলো। এখন বড় ঘোমটা টেনে সে সামনেই এগিয়ে আসতে লাগলো। দিন দিন তার রূপ যেন আগুনের মতোই বাড়তে লাগলো। কিন্তু কখনো সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করত না সে। ওই বয়সেই নিজেকে এক ইস্পাত কঠিন মোড়কে মুড়িয়ে নিয়েছিল সে। চারপাশটা ঘিরে দিয়েছিল লৌহ কঠিন বর্ম দিয়ে। তার স্নেহের ফল্গুধারা বইতো শুধু বিধুকে ঘিরে। বাড়ির সকল পুরনো দাসদাসী তাকে সমীহ করে চলত। রায়গিন্নি আর সংসারের দিকে ফিরেও তাকান না। বিধুর যখন 8 বছর বয়স, তখন রায়গিন্নি ইহলোকের মায়া পরিত্যাগ করে পরলোকের দিকে যাত্রা করলেন। মুখে না বললেও শুধু অনুভব করল তার মাথার উপর থেকে আরেকবার স্নেহের আঁচল সরে গেল। দাঁতে দাঁত চেপে সমস্ত নিয়ম পালন করল সে। মনে পড়ে গেল পিয়ারি বাইয়ের দেওয়া অভিশাপের কথা। এই সুখ তোমার সইবে না, পাবে না তুমি স্বামীর ভালোবাসা। গোটা জীবন তুমি মৃত্যু চাইবে। মৃত্যু তোমার সমস্ত কাছের মানুষকে এক এক করে নিয়ে যাবে, কিন্তু তোমায় সে ছোবে না। কিন্তু সদু এখন মরতে চায় না। কত কাজ তার। বিধুকে ফেলে সে যে মরেও শান্তি পাবে না। মায়ের শ্রাদ্ধ শান্তি মিটলে প্রতাপনারায়ণ সামান্য এক পুটলি নিয়ে গুরুদেবের আশ্রম যাত্রার জন্য প্রস্তুত হলেন। মাথায় আকাশ ভেঙে পড়ল সদুর। সদু কোনোদিন যা করেনি আজ তাই করল। প্রতাপনারায়ণের পায়ের কাছে গিয়ে লুটিয়ে পড়ল কাঁদতে কাঁদতে। বারবার একটাই কথা বলল, এভাবে সবকিছু ফেলে দিয়ে চলে যাবেন নিকো দাদা। আমি যে পথে বসবো, বিদুরই বা কি হবে? না না, তার হয় না। তোমার শিক্ষা সব শেষ হয়ে গেছে বোন। আমি জানি তুমিই পারবে। এসব কিছু সামলে রাখতে আমায় আর এই সংসারের জালে আটকে রেখো না বোন। না, মানুষটাকে আর আটকে রাখেনি সে। নিজেকে পুড়িয়ে আরও শক্ত করেছিল শুধু। এমন করেই কাটছিল তাদের জীবন। বিধুকে কলকাতার নামী স্কুলে পাঠিয়েছে পড়াশোনার জন্য। তার স্বভাব চরিত্র ব্যক্তিত্ব যতই বড় হচ্ছে, আরও বেশি করে প্রতাপনারায়ণের ছাপই সুস্পষ্ট হচ্ছে। দর্পনারায়ণ এখন শয্যাশায়ী। বাড়ির কবিরা জবাব দিয়েছেন। এক পাশ পুরো পড়ে গেছে। কথা বলতে পারেন না, শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন। খাবার খাওয়ালে তার অর্ধেকের বেশি ঠোঁটের কষ বেরিয়ে গড়িয়ে পড়ে যায়। শুধু বিরক্ত হয় না, যত্ন করে তা মুছিয়ে দেয়। একদা লোক সমাগমে ব্যস্ত জমজমাট রায়বাড়ি এখন শুনশান। দুর্গাপূজা হয়, তবে তা নমনম করে। কোনো আত্মীয় স্বজন এত বিপদেও তার খোঁজ নেয়নি বলে সদুও তাদের দুয়ারে আর যায়নি। কিন্তু লক্ষ্মী পুজো আর সে করে না। ভট্টাচাঁদ মশাই নিজেই এসে সব জোগাড় করে ঘট পুজো করে চলে যান। শুধু সেদিকে ফিরেও তাকায় না। বেশিরভাগ রাত সে কাটায় ওই আরাম কেদারায় বসে, পুরনো স্মৃতি মন্থন করে। বড় অভিমান তার বজ্রের ওপর। একদিন দর্পনারায়ণও চোখ বুঝলেন। বিধু সবে তখন কলেজ পাশ করেছে। শুধু তার বিয়ে দিয়ে সংসারী করার মতলবে আছে, কারণ তারপরেই সে কাশিতে গিয়ে বাকি জীবন কাটাবে ঠিক করেছে। নয়নতারা বড় ভালো মেয়ে, বছর 13 বয়স। সদুকে খুব ভালোবাসে আর খুব যত্ন আত্মীয় করে। বিধুর বিয়ের প্রায় 6 মাস কাটলে সদু একদিন দুজনকে ডেকে তার মনের ইচ্ছে ব্যক্ত করে। কিন্তু বাদ সাধল ওরা। অনুরোধ উপরোধে যখন কাজ হলো না, বিধু তখন খাওয়া দাওয়াই বন্ধ করে দিল। রাঙা মায়ের ওপর তার বড় অভিমান হলো। স্বামীর দেখা দেখি নয়নতারাও নির্জলা উপোস করতে শুরু করে দিল। সদু পড়ল মহা বিপদে। এভাবে ছেলে মেয়েদের শুকনো মুখ আর কতদিন সহ্য করা যায়? তাই আমার আর কাশি যাওয়া হলো না।
তার মানে তারা তো তোমায় খুব ভালোবাসতো বলো? নন্দিনী গল্পের মাঝে জিজ্ঞেস করে তার রাঙা বউকে, কিন্তু রাঙা বউ মুখ বেঁকিয়ে বলে ওঠেন, ভালোবাসা না ছাই, তুই ক না, ভালোবাসলে কি এত তাড়াতাড়ি 40 বছর বয়সে ছেড়ে চলে যেতে পারতো আমায়? নন্দিনী আর কিছু বলতে পারে না এর উত্তরে। কিছুক্ষণ চুপ করে থেকে একসময় জিজ্ঞেস করে, আচ্ছা, বড় দাদু কবে থেকে আসা শুরু করলেন রাঙাবু? যেদিন আমি বিদুর কাছে হার মেনে নিয়ে কইলাম যে ঠিক আছে, কাশি আমি যাব না, সেদিন থেকে এসে বলল কি জানিস? কি বললেন? তোমার এখন ছুটি নেই গো রাঙাবু, এখনো যে অনেক কিছু বাকি। রাঙাবু, পুজো তো চলেই এলো। আমি আর তোমার বড়পতি গিয়ে তোমার জন্য একটা শাড়ি কিনে এনেছি, দেখো তো পছন্দ হয় কিনা। একটা সুন্দর দেখতে ঘিয়ে হালকা রঙের শাড়ি রাঙা বউয়ের হাতে তুলে দিল নন্দিনী। রাঙা বউ ঘোলা চোখেই তা হাত বুলিয়ে স্পর্শ করে নেওয়ার চেষ্টা করতে লাগলেন। নন্দিনী তার মুখের দিকে তাকিয়ে অভিব্যক্তি বোঝার চেষ্টা করতে লাগলো। কতদিন রাঙা বউকে কেউ নতুন শাড়ি কিনে দেয়নি। রাঙা বউ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে উঠলেন, খুব সুন্দর হয়েছে, তা আমার জন্য কিনতে গেলে কেন? আমি কি আর পেরোই না কিলো? তাতে কি হয়েছে? তা বলে কি তুমি নতুন কাপড় পরবে না? ঠিক আছে, এটা আমি লক্ষ্মী পুজোর দিন পরবো, তুই এটা বাস্কতে তুলে রাখ দিলি। রাঙা বউয়ের কথা মতো তক্ষুনি শাড়িটা ট্রাঙ্কে তুলে রাখল নন্দিনী। তারপর বড় বউয়ের ঘর থেকে বেরোনোর পর নন্দিনী আবার তার পায়ের কাছে এসে বসল। রাঙা বউ অতি কষ্টে তার শিরা ওঠা হাতটা নন্দিনীর মাথার ওপর রাখল। তারপর বলল, জানিস, তোর মতো সেও সবসময় আমার পায়ের কাছে ঘুর ঘুর করতো, আমার যত্ন আত্তি করতো। কে রাঙা বউ? ওই যে নয়ন, আমার বিদুর বউ। বিদুটা তো তার কাকার মতোই স্বার্থপর, 4 ছেলে সুন্দর বউ ফেলে ড্যাং ড্যাং করে চলে গেল। নিজের ছেলে বলে জ্ঞান করে আসা ভাসুরপোর জন্য চোখে জল এলো রাঙা বউয়ের। নন্দিনীর খুব খারাপ লাগলো। একটা জীবনে এই মানুষটা কতজনকে হারিয়েছে, কত কষ্ট পেয়েছে, তবু ভেঙে পড়েনি। নন্দিনী আর কিছু জিজ্ঞেস করলো না এই ব্যাপারে। বিষানের কাছে শুনেছে তার দাদুর অর্থাৎ বিধুর মৃত্যু হয়েছিল সাপের কামড়ে। ওই ভেঙে পড়া বারমহলের কোনো কোণে লুকিয়েছিল। বর্ষাকালে অন্ধকারে তার গায়ে পা লাগতেই সে নিজের বিষ উগরে দিয়েছিল। চিকিৎসা সময় দেয়নি, তার আগেই মুখে গ্যাঁজলা উঠে মারা গেছে। তার বাবাদের 4 ভাইকে খুব কষ্ট করে মানুষ করেছিলেন ঠাকুমা আর এই রাঙা বউ। বিষানের ঠাকুমা মারা যান ওদের বিয়ের বছর 5 আগে। সেদিন থেকেই রাঙা বউ ভেঙে পড়লেন। এতদিন এত বড় ঝড়ঝাপটা সামলে আসা মানুষটা চলৎ শক্তিহীন হয়ে পড়লেন। কথা ঘোরানোর জন্যই নন্দিনী জিজ্ঞেস করলো, আচ্ছা রাঙা বউ, সেদিন যখন দীপশিখা তোমার ঘরের দরজায় এসে অদ্ভুত ব্যবহার করছিল আর কি সব প্রতিশোধের কথা বলছিল, তখন তুমি ওকে পিয়ারি বাই বলে ডাকছিলে কেন? কারণ ও পিয়ারি বাই, ওকে প্রথম দিন হাসপাতালে দেখেই আমি দৌড়েছিলুম। ও পিয়ারি বাই ফিরে এসেছে প্রতিশোধ নিতে, ওনাকেও কয়েছিলুম আমি। যা, এসব আবার হয় নাকি? প্রতিশোধ নেওয়ার জন্য কেউ ফিরে আসে? কেন কুসুম আসেনি? তোকে ভয় দেখায়নি? দীপ তো এর আগে কখনো এরকম করেনি, তাহলে এতদিন পরে? কারণ এতদিন কুসুম বাঁধা ছিল বারমহলে, ওটা ভেঙে পড়েছে, কুসুম বেরিয়ে পড়েছে। ও প্রতিশোধ নেবেই, আমার ক্ষতি না করে যে ওর শান্তি নেই গো। রাঙাবু, তাহলে কি হবে? সেদিন রাতের কথা মনে পড়তেই
নন্দিনী ভয় ঘেমে অস্থির হয়ে গেল। রাঙাবু ওর মাথায় হাত দিয়ে ঝাঁঝিয়ে উঠে বললেন, আবাগের বেটি, তুই আবার অমন করছিস? পেটেরটার খেতে হবে যে। আমি তো কয়েছি, আমি থাকতে তোর কিচ্ছু হবে না কো। এখন যা, বরচাঁদ মশাইকে কবর দে। হ্যাঁ, দেওয়া হয়েছে। আজ পুজোর লিস্ট করতে আসবেন উনি। ওই ছোঁড়া পুরুতের কথা কইছি না, তার দাদুকে খবর দে দিনি, পুজো করতে হবে অন্য। নন্দিনী আর তর্ক না করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। সেই দিনই ডেকে আনলো বৃদ্ধ ভট্টাচার্য মশাইকে, যার বাবার সামনেই লক্ষ্মী পুজোর দিন মৃত্যু হয়েছিল বজ্রের। এখন ওনার নাতি এবারই সব পুজো করে। সন্ধ্যাবেলা তিনি এলে বিষান তাকে ধরে ধরে রাঙাবউয়ের ঘরে দিয়ে যায়। বয়সের ভারে উনি নুব্জ, লাঠি ছাড়া চলতে পারেন না, কানেও কম শোনেন। ওনাকে বসিয়ে দেওয়ার পর রাঙাবউ বিষানকে হাত নেড়ে বেরিয়ে যেতে বলে। শুধু নন্দিনী ঘরে থেকে যায়। রাঙাবউ বলেন, ভট্টাচার্য মশাই, আমাদের যে খুব বিপদ, আপনি পারেন আমাদের বাঁচাতে। অতঃপর রাঙাবউ নিজেই সব কথা বললেন। শুনতে শুনতে ভট্টাচার্য মশাই কখনো অবাক হলেন, কখনো ভয় পেলেন, আবার কখনো ভুঁড়ো কুঁচকে এক দৃষ্টে তাকিয়ে থেকে কি যেন ভাবতে লাগলেন। সব শেষে বললেন, কিন্তু মা জননী, আপনি যা বলছেন তার প্রতিকার করতে গেলে সেই ভয়ঙ্কর যজ্ঞ করতে হবে। আমার বয়স হয়েছে, আমি কি আর সেসব পারবো? বরং আমার নাতি করুক, তাকে আমি নিজ হাতে সব শিখিয়ে পড়িয়েছি। আমি জানি তাকে আপনি যজ্ঞ করেছেন, কিন্তু এই পুজো আপনি করুন, এটাই আমি চাই। এটা আপনার কাছে আমার শেষ অনুরোধ ভট্টাচার্য মশাই। ঠিক আছে, তবে তাই হোক। সামনের অমাবস্যাতেই যজ্ঞে বসবো আমি। তবে আমার কিছু শর্ত আছে। সেই যজ্ঞের সময় কেউ উপস্থিত থাকতে পারবে না, আর কেউ যেন জানতেও না পারে। তাহলেই সেই মায়াবিনী তার মায়াজাল বিস্তার করে কোনো দুর্বল রাশির কারো দেহকে আশ্রয় করতে পারে। আমরা এই 3 জন বাদে কেউ জানবে না ঠাকুর মশাই। আপনি বলুন কি কি লাগবে, আমি সেই মতো ব্যবস্থা করব। নন্দিনীর কথায় দুজনেই তার মুখের দিকে তাকায়। ভট্টাচার্য মশাই স্মিত হেসে বলেন, তোমায় কিছু করতে হবে না মা, এই যে তুমি বললে এটাই অনেক। শুধু দেখো কেউ যেন জানতে না পারে। আমি মহালয়ার আগের দিন যজ্ঞ করব, তুমি সাবধানে থেকো। কেউ কিচ্ছু জানতে পারল না। মহালয়ার আগের দিন সকলে ঘুমিয়ে পড়লে ভট্টাচার্য মশাই আসেন। সদর দরজা নন্দিনী খোলাই রেখেছিল। উনি বারমহলের ধ্বংসস্তূপের সামনে সব জোগাড় করলেন। নন্দিনী নিজের ঘরে চলে এসেছিল। উত্তেজনায় ওর বুকের ধুকপুক আওয়াজ নিজের কানেই যেন বড্ড বেশি জোরে শোনাচ্ছিল। বাইরে নিকষ কালো অন্ধকার, নিজের হাতই চোখে দেখা যায় না। পাশেই বিষান অঘোরে ঘুমোচ্ছে। নন্দিনী ওর বুকের আরেকটু কাছে সরে এসে জোর করে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। হঠাৎ মনে হলো, রাঙাবউ ঠিক আছে তো? একবার গিয়ে দেখে আসবো নাকি? কিন্তু ঠাকুরমশাই যে বলেছেন যাই হোক না কেন ঘর থেকে না বেরোতে। কিন্তু কিন্তু খুব চিন্তা হচ্ছে যে। এই বাড়ির সবাই রাঙাবউকে পছন্দ করে না ঠিকই, কিন্তু নন্দিনী তো এই মানুষগুলোকে আপনই মনে করে। ঠিক আছে, ঘরেই থাকুক। ঘরের লাগোয়া যে বারান্দাটা আছে সেখান থেকে তো চাতালটা দেখা যায়, ভেঙে পড়া বারমহলটাও দেখা যায় স্পষ্ট। সেভাবেই না হয় দেখবেও। বিছানা ছেড়ে বিছানের পাশ থেকে উঠে পা টিপে টিপে ঘর থেকে বারান্দায় যাওয়ার দরজায় হাত রাখল। কাঠের সামান্য ফাঁক থেকে দেখতে পেল দরজায় নাক লাগিয়ে দাঁড়িয়ে আছে দীপশিখা। জ্বলন্ত ওর দৃষ্টি, দু চোখ দিয়ে ঝরে পড়ছে ঘৃণা আর রাগ। নন্দিনীর সারা শরীর কাঁটা দিয়ে উঠল যেন। দীপশিখার চোখের দিকে তাকিয়ে স্থাণু হয়ে দাঁড়িয়ে রইল। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছে ওর দিকে, কিছুতেই চোখ সরাতে পারছে না ও। সম্মোহিত করে রেখেছে যেন ওকে,
ফিসফিস করে বলছে, খোলো, দরজাটা খোলো। কতদিন তাকে কাছ থেকে দেখিনি। খোলো না, খোলো। নন্দিনীর নিজের মস্তিষ্ক যেন আর নিজের বশে নেই। তাতে যেন সম্পূর্ণ নিজের প্রভাব বিস্তার করে নিয়েছে দীপশিখা। না না, এ দীপশিখা নয়, কুসুম। ও ভুলে গেছিল যে আজ একা ঘরের বাইরে বেরোনোর নিষেধ আছে। চারপাশের সমস্ত শব্দ যেন নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কানে শুধু বেজে চলেছে কুসুমের ফিসফিস করে বলে চলা কথাগুলো। মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ হানতে পারলেও নন্দিনীর মন একটু হলেও সজাগ ছিল। ওর কানে ভেসে আসছিল বুড়ো পুরোহিত মশাইয়ের উদ্দান্ত স্বরে উচ্চারিত মন্ত্রপাঠ। হাত থেমে গেল ওর, 2 পা পিছিয়ে গেল নন্দিনী। কুসুম আবার বলে উঠল, ও বৌদি, বৌদি, ও বৌদি, দরজাটা একটু খোলো না প্লিজ, খুব দরকার বৌদি। দোটানায় পড়ে গেল নন্দিনী। কে ও? দীপশিখা নাকি কুসুম? না না, ও সোম না, এ তো দীপের গলা। নিশ্চয়ই কোনো দরকার পড়ে এসেছে। নন্দিনী আবার এগিয়ে গিয়ে দরজার ছিটকিনিতে হাত রাখল। সাথে সাথে মাথায় বিদ্যুৎ চমকের মতো একটা কথা আঘাত হানল। মায়া, মায়া, সব মায়া। এই বাড়িতে থেকে যাওয়ার জন্য যা যা করা দরকার তার সব করবে কুসুম। ওর ফাঁদে পা দিলে আর কখনোই মুক্তি পাবে না এই পরিবার। দীপ নয়, দীপ হলে তো সামনের দরজা দিয়ে আসবে। অন্য ঘর থেকে এই বারান্দায় আসার তো কোনো রাস্তা নেই। বাইরে থেকে পুরোহিত মশাইয়ের কণ্ঠস্বর কানে আসছে। ব্যর্থ হয়ে কুসুম আরো বেশি ক্রুদ্ধ ও হিংস্র হয়ে উঠল। জ্বালা ভরা কণ্ঠে সে বলে উঠল, মরবি, তোরা সব মরবি, কাউকে শান্তিতে থাকতে দিব না আমি। আমায় বেঁচে থাকতে দেয়নি, আমিও তোদের বেঁচে থাকতে দেব না। নির্বংশ, নির্বংশ, ওর পেটেরটাও বাঁধবে না। মরবি, মরবি। বুকটা মুচড়ে উঠল নন্দিনীর। ধপ করে বসে পড়ল মেঝেতে। 2 হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। বিষান কিন্তু এর বিন্দু বিসর্গও টের পেল না। বেশ খানিকক্ষণ এভাবে কেটে যাওয়ার পরে বাইরে থেকে কুসুমের আর কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁকে আবার চোখ রাখল নন্দিনী। বাইরের চাতালটা এবার স্পষ্ট দেখা যাচ্ছে। উত্তর দিকে মুখ করে বসে আছেন বৃদ্ধ পুরোহিত মশাই। তার সামনে দাউ দাউ করে জ্বলছে যজ্ঞের আগুন, আর তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে একটা ছোটখাটো ঘূর্ণিঝড়। সে খুব চেষ্টা করছে সবকিছু পণ্ড করে দিতে, কিন্তু কিছুতেই বৃদ্ধের ওপর প্রভাব বিস্তার করতে পারছে না। বারবার ব্যর্থ হয়ে ক্রুদ্ধ হুঙ্কার দিচ্ছে সে। বন্ধ কর, বন্ধ কর মন্ত্র জপ, বন্ধ কর যজ্ঞ। তুইও মরবি, তোকেও নেবে। বন্ধ কর বলছি, বন্ধ কর বলছি, বন্ধ কর, বন্ধ কর মন্ত্র জপ। কিন্তু তাতে সামান্য বিচ্যুতিও ঘটছে না বৃদ্ধের। এত স্নায়ুর চাপ আর সহ্য করতে পারল না নন্দিনী। দরজার কাছ থেকে সরে এসে বিছানায় শুয়ে পড়ল সে। জোর করে শুয়ে থাকতে থাকতেই নন্দিনী ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল সকালের পাখির ডাকে। ঘুম ভেঙে উঠেই ও ছুটল রাঙাবউয়ের ঘরের দিকে। বাড়ির কেউ তখনও ওঠেনি। ঘরের বাইরে থেকেই আওয়াজ পেল ভট্টাচ মশাইয়ের। দেখল রাঙাবউয়ের সাথে উনি কথা বলছেন, হাতে একটা পিতলের ঘট। উনি বললেন, আমি তাহলে আসি মা, এই ঘটকে নদীতে ডুবিয়ে দিয়ে আসি। চিন্তা করবেন না, আপনারা বিপদমুক্ত হয়েছেন। উনি বেরিয়ে গেলেন। নন্দিনী জিজ্ঞাসু দৃষ্টিতে রাঙাবউয়ের দিকে তাকাতে তিনি বললেন, এর ভেতরে কোনো গপ্প নেই বাপু, সব মিটে গেছে। এখন আমাকে ধরে বসিয়ে দে ওকেনে, আর ওই মহালয়াটা চালিয়ে দে দিনি।
কত কাল শুনিনি কো। এর পরের পুজোর দিনগুলো কেটে গেল চোখের পলকে। রায়বাড়িতে এখন আর পুজো হয় না, সেই সামর্থ্যও নেই তাদের, আর নেই সেই ঐক্য। পুজো শেষ হতে না হতেই শুরু হয়ে গেল লক্ষ্মী পুজোর তোড়জোড়। দূর দূর থেকে সমস্ত আত্মীয় স্বজনরা এই উপলক্ষে রায়বাড়িতে জমায়েত হতে লাগলো। এত লোক সমাগম নন্দিনীর বিয়ের সময়তেও হয়নি। লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যাবেলা নন্দিনী নতুন শাড়িটা রাঙা বউকে পরিয়ে দিল। তারপর আবার পুজোর কাজে ব্যস্ত হয়ে পড়ল। পুজো শেষ হলে প্রসাদ নিয়ে নন্দিনী রাঙা বউয়ের ঘরে আসে। ঘুমোচ্ছে ভেবে তাকে ডাকে, ও রাঙা বউ, ওঠো দেখি, ওঠো ওঠো, ঠাকুরের প্রসাদ এনেছি। কিন্তু সাড়া পায় না। আবার গায়ে হাত দিয়ে ডাকে, ও রাঙা বউ, রাঙা বউ। কিন্তু এ কি, রাঙা বউয়ের শরীর এত ঠান্ডা কেন? নাকের কাছে হাতটা নিয়ে যায় নন্দিনী, আর তারপর প্রসাদের থালাটা হাত থেকে পড়ে যায়। ওর চিৎকারে বাড়ির সকলে ছুটে আসে। ডাক্তারকে ডেকে পাঠানো হয়। চেক আপ করে ডাক্তার 4 ঘন্টা পরে ডেথ সার্টিফিকেট নিয়ে আসতে বললেন। আকুল হয়ে কাঁদছে নন্দিনী। বাড়ির বাকি কারো কারোর চোখেও জল, কিন্তু রাঙা বউয়ের ঠোঁটের কোণে লেগে আছে এক স্বর্গীয় হাসি। এমন সময় বালিশের নিচ থেকে একটা কাগজ উকি মারতে দেখল বিশান। টেনে বের করলো সেটা। রাঙা বউয়ের নিজের হাতে লেখা উইল, তাতে নিজের সই করা নিচে উনি সমস্ত সম্পত্তি নন্দিনীর নামে করে গেছেন। 1.5 বছর পরে। দিয়া, ওদিকে যেও না, শোনো বলছি। দিয়া। মেয়ের পিছন পিছন দৌড়তে থাকে নন্দিনী। ভীষণ দুষ্টু সে, সারা বাড়ি দৌড়ে বেড়ায় সে। আজকেও ছুটতে ছুটতে চলে এসেছে বাড়ির এক কোণে। রাঙা বউয়ের ঘরের দিকে চলে গেল সে। দুর্গাপুজো উপলক্ষে সমস্ত বন্ধ ঘরগুলোকেও ঝাড়পোঁছ করাচ্ছে নন্দিনী। মেয়ের সাথে সাথে নন্দিনীও আসে। রাঙা বউয়ের মৃত্যুর পর এই প্রথম এ ঘরে সে দেখল দিয়া আরাম কেদারায় উঠে তাতে হেলান দিয়ে বসে আছে, ঠিক যেন ছোট্ট সৌদামিনী। জন্মের পর দিয়াকে দেখে বাড়ির সবাই এক বাক্যে স্বীকার করেছিল, রাঙা বউই ফিরে এসেছেন গো, নন্দিনীর মেয়ে হয়ে। নন্দিনীর মনে পড়ে গেল চিঠিটার কথা। রাঙা বউ নিজে হাতে ওর জন্য যেটা লিখে গিয়েছিলেন, তার প্রতিটা ছত্র, প্রতিটা কথা এখনো মনে আছে নন্দিনীর। চিঠিটা সযত্নে তুলে রেখেছে লকারে। ওলো ও ছুরি, কাঁদিস নিকো, আমি আবার আসবো তো, তোর কোলে আসবো। তুই আমায় খাইয়ে দিবি, স্নান করিয়ে দিবি, সেবা করবি। আর তো কটা মাস। শোন, আমার নাম যেন না পাল্টায়। আমি সৌদামিনী হয়ে ফিরে আসতে চাই। রাঙা বউ তার কথা রেখেছে। এতক্ষণ আপনারা শুনছিলেন রাঙা বউয়ের আরাম কেদারায় 2য় পর্ব। রচনা অঙ্কিতা সরকার। ছোট্ট রাঙা বউ অর্থাৎ সৌদামিনীর চরিত্রে তৃষা, বয়স্ক রাঙা বউয়ের চরিত্রে অঙ্গনা, কুসুম এবং নাপিত বউয়ের চরিত্রে অনয়া, পিয়ারি বাইয়ের চরিত্রে নবনীতা, বর্দির চরিত্রে মমতা, রায়গিন্নির চরিত্রে আম্রপালি, নন্দিনীর চরিত্রে রিমা, মেজ বউ অর্থাৎ নন্দিনীর মেজ শাশুড়ির চরিত্রে জয়শ্রী, বড় বউ অর্থাৎ নন্দিনীর শাশুড়ির চরিত্রে রীনা, ধাইমার চরিত্রে সুদীপ্তা, দর্পনারায়ণ এবং গায়ের লোকের চরিত্রে চয়ন, গুরুদেবের চরিত্রে তন্ময়, পুরোহিত মশাইয়ের চরিত্রে জাকিউল, বিশানের বন্ধুর চরিত্রে প্রভাকর,
প্রতাপ নারায়ণের চরিত্রে নাইল, বজ্রনারায়ণ ও প্রথম জামাইবাবুর চরিত্রে শেষাদ্রি, দ্বিতীয় জামাইবাবুর চরিত্রে প্রীতম, মুক্তদাসীর চরিত্রে সুতপা, ডিরেকশন এবং সাউন্ড ডিজাইনে বিশ্বদীপ, পোস্টার ডিজাইন মোনালিসা। গল্পটি কেমন লাগলো সেই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আর গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শেষ হলো আমাদের আজকের গল্প রাঙা বউয়ের আরাম কেদারায় দ্বিতীয় তথা অন্তিম পর্ব।